গল্প প্রেয়সীর হৃদয় ব্যাকুল। লেখনীতে নাবিলা ইশক। পঞ্চম পর্ব। ডিসেম্বর গড়িয়ে জানুয়ারিতে পড়েছে মাস। আবহাওয়ার কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়, তবে কনকনে ঠান্ডা এখনো উপভোগ করার মতো। আজ জানুয়ারির 6 তারিখ, মাসের প্রথম সপ্তাহ। অরুর ইন্টার ফাইনালের রেজাল্ট বেরোবে ঠিক দুপুর 12টায়। অনলাইনে চলে আসার কথা। এর আগে জানতে হলে কলেজ যেতে হবে। আনোয়ার সাহেব মেয়ের রেজাল্ট বেরোবে শুনে আর অফিস গেলেন না, বরং বাক্স ভর্তি মিষ্টান্ন নিয়ে এসেছেন 20 কেজি। প্রতিবেশী আত্মীয় স্বজনদের দিবেন বলে দিব্যি ব্যস্ত পায়ে ড্রয়িং রুমে বিচরণ করছেন। সিঙ্গেল মিষ্টান্ন বাক্সগুলোতে পর্যাপ্ত মিষ্টি গুছিয়ে নিচ্ছেন। একজন প্রতিবেশীদের বাড়ি এভাবেই যাবে, তবে আত্মীয় স্বজনদের ব্যাপারটা ভিন্ন। তাদের বাড়ি কেজি হিসেবে যাবে। তিনি এখনই 10 কেজি আলাদা করেছেন। অরুর খুব বাজে ভাবে ঠান্ডা লেগে বসেছে। সকাল থেকে টিস্যু ব্যবহার করে ঘরবাড়ি ভরিয়ে ফেলেছে। এতক্ষণ সোফায় বসে টেলিভিশন দেখছিল। হুট করে জবেদা বেগম তাকে ডেকে বসে, তাই রাতারাতি আর টিস্যুগুলো সরাতে পারেনি। হুড়মুড় চলে গেল। কিছুক্ষণ পর মোস্তফা সাহেব ড্রয়িং রুমে এলেন। নিউজপেপারে চোখ রেখে সোফায় বসতে নিচ্ছিলেন, ঠিক অরুর ব্যবহৃত টিস্যুর উপর প্রায়। দীপ্ত ডাইনিং থেকে চেঁচিয়ে উঠল, চাচু বসো না ওখানে। সর্দির টিস্যু দিয়ে অরু আপু ঘরবাড়ি সোফা সবকিছু নষ্ট করে। দীপ্তর মাথায় একটা ছোট থাপ্পড় বসিয়েছে আকাশ। পরপর দীপ্তর কানে টান মেরেছে বিদায়। বেচারা চুপ করে গেল। অসম্পূর্ণ রয়ে গেল কথাগুলো। চমকিত মুস্তফা সাহেব আর বসলেন না, কিঞ্চিত ভুরু কুঁচকে সোফায় তাকালেন। সুমিতা বেগম মিষ্টি নিতে এসে এমতাবস্থা দেখে মেয়েকে বকতে শুরু করেছেন। দ্রুত এগিয়ে বাম হাতে টিস্যুগুলো ডাস্টবিনে ফেলে দিলেন। মোস্তফা সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, অরুর জন্য ঔষধ আনা হয়েছে। আনোয়ার সাহেব মিষ্টির বাক্স গুনছিলেন। গুনা রেখে ভাইয়ের প্রশ্নের জবাব দিলেন, এনেছি। ঠান্ডা কমছেই না। আজ যাক, রাতের মধ্যে না কমলে আমাকে জানাবে। জি আচ্ছা ভাইয়া। বাপ চাচাদের কীর্তিকলাপে অরু বেশ বিরক্ত এবং লজ্জিত। রেজাল্ট কি এখনো আউট হয়েছে নাকি? আগ বাড়িয়ে কি সব করে বেড়াচ্ছে? এখন যদি সে খারাপ করে, তারপর এই মুখ আর কিভাবে দেখাবে? আনোয়ার সাহেবের অত্যন্ত বিশ্বাস অরুর প্রাণে ডভয় ঢুকিয়ে দিয়েছে। প্রত্যেকবার রেজাল্ট আউটের দিন অরুর মনে শুধু বাপচাচাদের প্রত্যাশা ধরে না রাখার ভয় কাজ করে। না হলে রেজাল্ট নিয়ে অতটা মাথা ব্যথা হয় না। আপাতত জবেদা বেগম অরুর হাতে কফি ধরিয়ে দিয়েছেন তন্ময়ের জন্য। তন্ময় এখন বাড়িতেই আছে, অফিস যায়নি। কারণ বিকেলে সোজা বিজনেস ট্যুরে বেরোবে চট্টগ্রামের উদ্দেশ্যে। 2-4টে মিটিং শেষ করে পরদিন রাতে ব্যাক করবে ঢাকা। অরু বিষয়টি শুনে বিচলিত হয়ে পড়েছে। তন্ময় দুদিনের জন্য চলে যাবে, এটা সে মানতে পারছে না। অদ্ভুত শূন্যতা বুকের ভেতর এখনই অনুভব করছে। অদ্ভুত খারাপ লাগা চারিপাশে ভিড় জমিয়েছে। অরুর রেজাল্ট বেরোবে শুনে সাবিহাও বাড়িতে। তার অফিস না যাবার আরেকটি কারণ রয়েছে অবশ্য। মোস্তফা সাহেব সাফ সাফ জানিয়ে দিয়েছেন, এখন থেকে আর জব করার প্রয়োজন নেই সাবিহার। তখন জোরপূর্বক কাজে গিয়েছে নিজের ভাইয়ের কষ্ট দেখে। রেগে সেও তখন বাবার টাকায় চলবে না সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এখন তো সবকিছু ঠিক হয়েছে। মোস্তফা সাহেব তাই আর মেয়েকে কাজে যেতে দিবেন না। বাবার সিদ্ধান্তে সাবিহা নারাজ। সে কাজ করতে চায়। মূলত এর জন্য আজ সে বাড়িতেই। বাবার মুখোমুখি হয়ে কথা বলবে। অথচ মোস্তফা সাহেব সুযোগ দিচ্ছেন না কিছু বলবার। বিরক্ত হয়ে তন্ময়ের রুমে এসেছে সে। কথা বলবে তার ভাইয়ের সাথে। তন্ময় তখন মনোযোগ সহকারে কিছু ফাইলস চেক আউট করছিল। সাবিহাকে দেখতেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কি হয়েছে বলে সামনে অগ্রসর হতে লাগলো। বসতে ইশারা করল। সাবিহা বসল না, দাঁড়িয়ে রইল মাথা নত করে। আঁখি দুটির নিচে কালো হয়ে আছে। ক্লান্ত দেখাচ্ছে মুখশ্রী। তাকে দেখেই বোঝা যাচ্ছে সারা রাত ঘুমায়নি। সাবিহা বলল, তুমি কি ব্যস্ত? না, আমি কাজ করতে চাই। তাহলে করবি? বাবা যেতে না করে দিল। আমি কথা বলে নিব। ভাইয়া আমি। সাবিহার গলা আটকে আসছে। এই প্রসঙ্গে কথা বলতে বেশ দ্বিধাবোধ করছে সে। দু ভাইবোনের আলাপ আলোচনার মধ্যে হুট করে অরু চলে এলো। তবে ভেতরে ঢুকলো না।
দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। লুকিয়ে গেল দরজার আড়ালে। শুনতে পেল তন্ময়ের গম্ভীর স্বরে বলা অনাকাঙ্ক্ষিত প্রশ্ন, অয়নকে পছন্দ করিস? অরু নড়ে ছেড়ে দাঁড়ালো। ভূত দেখার মতো চমকে গেল। প্রশ্নটির পর পরিস্থিতি থমথমে নিস্তব্ধতায় ঘেরা। সাবিহার জবাব এলো না। সেই ক্ষীণ দৃষ্টিতে ভাইয়ের পানে তাকিয়ে ঠোঁট চেপে অরু চোখজোড়া বড় বড় করে রেখেছে। তার মানে কি তন্ময়ের কথা সত্য? সাবিহা আর অয়ন। অরুর মস্তিষ্কের সবকিছু গুলিয়ে আসছে। তন্ময়ের গলা পুনরায় শোনা গেল, কিছু ভেবেছিস? সিচুয়েশন বেশ খারাপ কিন্তু বাবা এই বিষয়ে সহজে রাজি হবে বলে মনে হয় না। ইট উইল বি টাফ। আমি কি কথা বলবো? নাকি আরো সময় লাগবে? অয়ন। তন্ময় কিঞ্চিত ভুরু কুঁচকে বলল, অয়নকে বলেছিস? না। জানিয়ে দেখ। তুই তো একা সবকিছু হ্যান্ডেল করতে পারবি না। তোদের দুজনকে একসাথে এই সিচুয়েশনে ওভারকাম করতে হবে। আজ বাদে কাল তোকে দেখতে আসবে। বাবার কথাবার্তায় বোঝা যাচ্ছে, দেখতে এসে আংটি বদল করে নিবেন। ভাইয়া। আমি জানি অয়ন ভালো ছেলে। খুব মেধাবী এবং হার্ডওয়ার্কিং গায়। 2-3 বছর পর স্টাডি শেষ করে একজন ভালো বিজনেসম্যান হয়ে উঠবে। অবস্থা আরও উন্নত হবে। কিন্তু এখনকার সিচুয়েশন তো আর 3-4 বছরের জন্য ওয়েট করবে না। বুঝতে পারছিস? সাবিহা তুই কি শিওর? আর ইউ? অয়ন এখনও ইমোম্যাচিউর, আনঅ্যাডাল্ট। ভালোভাবে ভেবে নিয়েছিস? সাবিহা নিশ্চুপ হয়ে রইল। খুব সময় নিয়ে বলল, আমি ওকে ভালোবাসি। কিছুক্ষণ তন্ময় নিশ্চুপ থাকল। সাবিহাকে ভালোভাবে দেখে তারপর বলল, ফিরে এসে কথা বলবো বাবার সাথে। তুই অয়নকে জানিয়ে রাখো। সিচুয়েশন ওকেও হ্যান্ডেল করতে হবে। সাবিহা মাথা দলাল। আলগোছে বেরিয়ে পড়ল। অরু নিজের রুমে ঢুকে গিয়েছে দৌড়ে। সাবিহাকে যেতে দেখে বুকে হাত চেপে নিঃশ্বাস ছাড়ল। সে কি খুশি হবে নাকি অবাক? অয়নকে তার খুব পছন্দ। ছেলেটা যেমন দেখতে সুন্দর তেমন তার চলাফেরা এবং ব্যবহার সবকিছুই দুর্দান্ত সুন্দর। সাবিহার সাথে নিশ্চয়ই খুব মানাবে। অরুর ঠোঁট জুড়ে অমায়িক হাসি। সে এখন থেকেই ওদের দুজনের ভক্ত হয়ে গেল। ভালোভাবে দুজনকে নিয়ে ভাবতেই অদ্ভুত কিছু দৃশ্য চোখের সামনে ভেসে এলো। যেমন 2-1 বছর আগে বৃষ্টির মধ্যে অয়নের সাথে যখন সাবিহার অফিসের সামনে গিয়েছিল কলেজ বাঙ্ক দিয়ে, তখন খুব করে খেয়াল করেছিল অয়নের নজর বারবার সাবিহাকে দেখছে। তারপর সিলেট গিয়েছিল যে তখনও প্রায়শই লক্ষ্য করেছিল সাবিহা সর্বদাই অয়নের পাশাপাশি আছে। অবশ্য তখন এভাবে ভেবে দেখেনি তাই বুঝতে পারেনি। তবে এখন যখন কাহিনী খোলাসা হয়েছে, সবকিছু তার চোখে রোমান্টিক এবং প্রেমময়। অরু কফির মগ হাতে উকিঝুঁকি মারছে। কেউ নেই। যেমন মাত্রই এসেছে তেমন ভান ধরে বেরিয়ে পড়ল। এসে দাঁড়ালো তন্ময়ের রুমের সামনে। দাঁড়াতেই পরপর ঘাবড়ে গেল। একটা ফাইল হাতে তন্ময় দাঁড়িয়ে দরজার সামনেই, যেন অরুর জন্য অপেক্ষা করছে। ফাইলের একটা পৃষ্ঠা পাল্টে প্রশ্ন করল, মাত্র এলি? হু। আমি তো দেখলাম তুই কান পেতে দাঁড়িয়েছিলি। অরু নাক কুঁচকে বসল। দেখে ফেলেছে। এর জন্যই এমন হাবভাব নিয়ে রেখেছে। অরু বিরক্ত সুরে বলল, আমি তো শুনতে চাইনি। ওহ। অরু কফির মগ এগিয়ে দিতে নিয়ে খেয়াল করল, কফি ঠান্ডা হয়ে গিয়েছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে কফির দিক তাকিয়ে রইল। এখন কি এই কফিটা ফেরত নিয়ে যাবে? আর চোখে তন্ময়ের দিক তাকালো। কিছু প্রশ্ন আছে তার মনে। প্রশ্নগুলো কি করবে? তন্ময় ঘুরে ভেতরে চলে গিয়েছে। অরু পেছনে পেছনে গেল। কফি টেবিলের উপর রেখে দিল। ইনিয়ে বিনিয়ে ধীর স্বরে প্রশ্ন করল, সাবিহা আপু আর অয়ন ভাইয়া কি সত্যিই প্রেম করছে? তন্ময়ের জবাব এলো না। সে ফাইল টেবিলে রেখে ঠান্ডা কফি হাতে নিল। কয়েক চুমুক বসিয়ে অরুর দিক তাকিয়ে রইল। জবাব না পেয়ে অরু বলল, আমি কাউকে বলবো না। সত্যি? বলেন না তারা প্রেম করছে কি? আমার না তাদের দুজনকে একসাথে অনেক ভালো লাগে। আর অয়ন ভাইয়াকে তো আমার হেব্বি পছন্দ। তন্ময়ের অসাধারণ মুখশ্রীর সামান্য পরিবর্তন লক্ষ্য করা গেল। ভ্রুদুয়ের মাঝে সূক্ষ্ম ভাঁজ পড়েছে। মগে পুনরায় চুমুক দিতে নিয়েও দিল না। গম্ভীর স্বরে শুধালো, তাই বুঝি? হু। আপনার ভালো লাগে না? লাগে না। অরু পিটপিট চোখে তাকালো। ভালো না লাগার কি আছে আশ্চর্য? কক্ষ জুড়ে পায়চারি করে আবারও তন্ময়ের সামনে এলো। তন্ময় কনসেন্ট্রেশন নিয়ে ফাইল পড়ছে। সাবলীল ভঙ্গিতে অরু জিজ্ঞেস করল, আজ চট্টগ্রাম যাবেন? হু।
চট্টগ্রাম অনেক সুন্দর তাই না? হু, আমি কখনো যাইনি। হু, ভাবছিলাম এবার গিয়ে ঘুরে আসবো। হু, আপনার সাথে আমাকে নিবেন? হু কি? অরু খুশিতে গদগদ হয়ে উঠল। শেষের কি শব্দটি যেমন শোনেনি। সত্যি নিবেন? না। সারাদিন মাথায় কি চলে তোর? শুধু আজগুবি। ধর, কফিটা গরম করে নিয়ে আয়। অরুর হাতে কফির মগ ধরিয়ে তন্ময় বারান্দায় চলে গেল। অরুর মুখমণ্ডল অন্ধকার তখন। সে কিছুক্ষণ চোখ রাঙিয়ে তাকিয়ে থাকলো বারান্দার দিক। তারপর হনহনিয়ে বেরিয়ে পড়ল। আজ সে তন্ময়ের সঙ্গে এই বিজনেস ট্যুরে যাবেই যাবে। লাগলে পুরো বাড়ি মাথায় তুলবে। কিন্তু সে যাবেই যাবে। অয়ন বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে। একসময় বন্ধুগণ সব চলে গেল। পাশে রয়ে গেল সৌভিক। একটা সিগারেট ধরাতে গিয়েও ধরালো না অয়ন। সৌভিক তখন দিব্যি সিগারেটে টান মেরে চলেছে। হুট করে বলল, দোস্ত মন খারাপ করিস না। সব ঠিক হইয়া যাইব। অয়ন থমকে গেল। ভুরু কুচকে তাকিয়ে বলল, কি? সৌভিক অয়নের কাঁধ থাপড়ে বলল, ব্যাটা প্রেমে এমন বাধা না আসলে হয় নাকি? আর তুই তো একটা চ্যাম্প, যে পরীর পেছনে ছুটেছে। অমন পরী ধরতে গেলে ছ্যাঁকা একটু খেতেই হয়। অয়ন এবার পুরোপুরি সৌভিকের দিক ঘুরল। তার কপাল এখনো মারাত্মক কুঁচকে। সৌভিকও নড়েচড়ে দাঁড়ালো। দাঁত কেলানো বন্ধ করে ঠোঁট ভিজিয়ে মাথা চুলকে নিল। অয়নের হাবভাবে বুঝে গেল এই বকার বাচ্চায় কিছুই জানে না। এখন জানানো কি ঠিক হবে? অয়ন জিজ্ঞেস করল, কি হয়েছে? খুলে বল। সৌভিক সতর্ক সহিত বলল, সাবিহাকে পরশু দেখতে আসছে পাত্রপক্ষ। তুই জানিস না দোস্ত। আমার থেকে শুনলাম সেদিনই এনগেজমেন্ট হয়ে যাবে। অয়নকে স্তব্ধ দেখালো। তার চাহনি জ্বলন্ত অগ্নি ন্যায়। সৌভিক ছোট ঢোক গিলে বলল, দোস্ত আমি সত্যি কইতাছি। অরুর রেজাল্ট এসেছে কিছুক্ষণ আগে। সে জিপিএ 5 পেয়েছে। অরু সব সময় দুর্দান্ত রেজাল্ট করে এসেছে। এবারও ভিন্ন নয়। সবগুলো সাবজেক্টেই ভালো রেজাল্ট। আনোয়ার সাহেব আরও প্রফুল্লতায় মিষ্টি বিতরণ করছেন। হাসিমুখে মেয়ের প্রশংসায় মগ্ন তিনি। প্রত্যেকবারই অরুর রেজাল্ট বেরোলে বাবা এবং চাচারা তার একটি ইচ্ছে পূরণ করে। যা চায় তাই দেওয়ার হয়। এবারও মোস্তফা সাহেব হেসে শুধালেন, কি চাই? অরু সঙ্গে সঙ্গে বলল, যা চাই দিবে। হু, আমি চট্টগ্রাম যেতে চাই চাচ্চু। আচ্ছা যেও। সবাই মিলে। আমি আজই যেতে চাই। মোস্তফা সাহেব হঠাৎ আতঙ্ক চোখে তাকালেন অরুর পানে। আজ মানে? আজ তো তন্ময় চট্টগ্রাম যাবে। তার মানে হুট করে তার চোখ চলে গেল কিছুটা দূরে। তন্ময় সিঁড়ির সামনে দাঁড়িয়ে। পিতা পুত্রের চোখাচোখি হলো মুহূর্তেই। মোস্তফা সাহেবকে আরেকটু স্তব্ধ করতে হঠাৎ তন্ময় নিঃশব্দে বাঁকা হাসল। তন্ময় গার্ডেনের মধ্যস্থানে দাঁড়িয়ে। হাতে কফির মগ। একটু পরপর তাতে চুমুক দিচ্ছে। দুপুরের সময় এখন। নির্জন চারিপাশ। কোলাহল নেই। প্রকৃতি শান্ত এবং প্রাণবন্ত। দক্ষিণা বাতাস বইছে। হুড়মুড়িয়ে বাতাস ছুটে এসে শরীর ছুঁয়ে দিয়ে শান্ত হয়ে পড়ছে। আবার হুট করে অশান্ত হয়ে পুনরায় ছুঁয়ে দিয়ে যাচ্ছে। বাগানের ফুলগুলো এই শান্ত এবং অশান্ত দক্ষিণা বাতাসে দুলছে। হরেক রকম ফুলের সমাহার। একত্রে তাদের দোলানো আকৃতি দেখতে অসম্ভব আকর্ষণীয়। মোস্তফা সাহেব তন্ময়ের পাশেই গম্ভীর মুখে দাঁড়িয়ে। ইতোমধ্যে গলা খাকড়ি দিয়েছেন কয়েকবার। পিঠে দুহাত পেঁচিয়ে ছোট করে কেশে উঠলেন। যেমন কিছু বলতে চলেছেন। এবং বললেন ও গম্ভীর স্বরে, অরুকে বলবে তুমি নিজের সাথে নিতে পারবে না। তুমি একটা ধমক দিলে এই মেয়ে এখনো কিভাবে যাওয়ার জন্য জেদ ধরে থাকতে পারে। হ্যাঁ। তন্ময়ের গলার স্বর অস্বাভাবিক শান্ত, দিয়েছিলাম তো। অপরদিকে মোস্তফা সাহেব ছেলের শান্ত স্বরে অশান্ত হয়ে উঠছেন, তুমি ধমক দিয়েছ আরও এখনো যেতে চাচ্ছে। অসম্ভব। তুমি নিতে নারাজ থাকলেও এতদূর আসার সাহসই পেত না। তুমি এক্ষুনি যাবে আর বড় ধমক দিয়ে বলবে, নিবে না সঙ্গে। ব্যাস। তন্ময়ের চেহারার কোনো পরিবর্তন দেখা গেল না। বাবার মতো সেও মুখশ্রী গম্ভীর করে রেখেছে। চোখের চাহনি দূরে সীমাবদ্ধ। মগে চুমুক বসালো। খুব সাবলীল ভঙ্গিতে বলল, আজকাল ওকে ধমক দিতে আর ইচ্ছে হয় না। বুকে লাগে। মোস্তফা সাহেব তাজ্জব বনে গেলেন। দুইবার মুখ খুলেছেন কিন্তু কিছু বলার ভাষা খুঁজে পেলেন না। অবশেষে সময় নিয়ে আঙুল তুলে ধমকে উঠলেন, তুমি এমন শান্ত চেহারা নিয়ে এভাবে অসভ্য কথাবার্তা কিভাবে বলতে পারো?
অসভ্য ছেলে। যেতে চাচ্ছে ও নিজে। তাহলে অসভ্য আমি কিভাবে হলাম? অরু ছোট। তুমি একজন সাবালক ছেলে হয়ে এভাবে বিহেভিয়ার কিভাবে করছো? ভবিষ্যতে তুমি ওর থেকে 100 হাত দূরে থাকবে। তোমার ভাতিজি নেচেকুদে চলে আসে। ওকে গিয়ে থামাও। নিজের কথাগুলো শেষ করে খুব উসখুস ভঙ্গিতে চলে যাবার জন্য পা বাড়ালো। মোস্তফা সাহেব উচ্চস্বরে ডেকে গেলেন, তন্ময় আমার কথা শেষ হয়নি এখনো। কে শুনে কার কথা? তন্ময় সুরসুর করে চলে গেল। মোস্তফা সাহেব চেয়ারে শব্দ করে বসলেন। উচ্চস্বরে স্ত্রীকে ডেকে চলেছেন। জবেদা বেগম তাড়াহুড়ো পায়ে আসতেই বললেন, 1 কাপ চা দাও তো। মাথা ঠান্ডা করার জন্য জবেদা বেগমের হাতের গরম গরম 1 কাপ চা খেতে হবে এক্ষুনি। না হলে তিনি রাতারাতি রাগে স্ট্রোক করে বসবেন নিশ্চিত। অরুর জেদের কাছে অসহায় আনোয়ার সাহেব বিচলিত চেহারা নিয়ে কয়েকবার বড় ভাইয়ের কাছে গিয়েছেন। কিন্তু মোস্তফা সাহেব গম্ভীর মুখে বসে আছেন। কোনো প্রকার কথা বলতে চাচ্ছেন না। আনোয়ার সাহেব আবারও এলেন। পাশের চেয়ারে বসে নরম সুরে বললেন, ভাইয়া, অরু খুব করে যেতে চাচ্ছে। আমাদের তন্ময় আছে যেহেতু যাক সাথে। এখানে কোনো সমস্যা থাকার তো কথা নয়। মোস্তফা সাহেব বিড়বিড় করে নিজ মনে আওড়ালেন, ওই বড় সমস্যা। আনোয়ার সাহেব শুনতে না পেয়ে শুধালেন, জি ভাইয়া। কিছু না। যাই হোক আমার কিছু বলার নেই। যা ইচ্ছে করো গিয়ে। আনোয়ার সাহেব অসহায় মুখে বসে রইলেন। ভাইয়ের নারাজি সেই বুঝতে পারছেন। তবে নারাজি ঠিক কেন বা কি নিয়ে, তা বুঝতে পারছেন না। আগে প্রায় সময় তন্ময়ের বিজনেস ট্যুরে সাবিহা বা দীপ্ত বা রুবি গিয়েছে সঙ্গে। তাহলে অরু গেলে সমস্যা কি? তাদের সাথে তন্ময়ের ম্যানেজার তো থাকছেই। দেখে রাখবে সেখানে। আনোয়ার সাহেবের মনে কিছু প্রশ্ন রয়েছে। তবে বলার সাহস পাচ্ছেন না। আর যাই হোক তিনি রাগী মোস্তফা সাহেবের সামনে আপাতত কিছুই বলতে পারবেন না। অরুর একটি ছোট লাগেজ আছে। পুতুলের লাগেজ। ছোটখাটো। এটাতে দুদিনের একটা ট্যুরের জন্য সরঞ্জাম নেওয়া যাবে। লাগেজটি দিয়েছিল মোস্তফা সাহেব যখন অরু ক্লাস 7 পরীক্ষায় খুব ভালো করেছিল বিদায় উপহার স্বরূপ দেওয়া। সাধারণত এই লাগেজ সে বের করে না। নষ্ট করে ফেলার ভয়। তবে আজ এটাই নিতে ইচ্ছে করছে। লাগেজে 2 স্যুট কামিজ এবং আরও প্রয়োজনীয় সরঞ্জাম গুছিয়ে নিয়েছে। সবকিছু তৈরি করে লাগেজ আটকে দিল। ধীরে সুস্থে নিচে নেমে এলো। মোস্তফা সাহেব গম্ভীর মুখে বসে আছেন সোফায়। আনোয়ার সাহেব পাশেই বসেছেন। তিনি জিরিয়ে জিরিয়ে গরম চা খাচ্ছেন। জবেদা বেগম রান্নাঘরে। অরু ছোট ছোট পায়ে এগিয়ে গেল। বাপ চাচার সামনে মাথা নত করে দাঁড়িয়ে রইল। মোস্তফা সাহেব গম্ভীর সুরে বললেন, যেতে চাচ্ছ যাও। কথা তো শুনবে না আর। অরুর মুখশ্রী পূর্ণিমার চাঁদের ন্যায় জ্বলজ্বল করে উঠল। 32 দাঁত দেখিয়ে চেঁচানো গলায় বলল, থ্যাংক ইউ চাচ্চু। যতই নারাজ হক না কেন মোস্তফা সাহেব। আদুরে মেয়ের খুশিতে তিনিও খুশি হতে বাধ্য। মেয়ের হাস্যোজ্জ্বল চেহারা দেখে আনোয়ার সাহেবও হাসলেন। হেসে বললেন, তৈরি হয়ে নাও। বিকেলের আগেই বেরোবে তন্ময়। খুশিতে অরু সোফার চারপাশে ঘুরেছে কিছুক্ষণ। তারপর ছুটে চলল উপরে। সিঁড়ির সামনে মাত্রই তন্ময় এসে দাঁড়িয়েছে। সেদিকে ভালোভাবে খেয়াল করল না অরু। ছুটে নিজের রুমে ঢুকে শব্দ করে দরজা লাগালো। এখন সে তৈরি হবে। সুন্দরভাবে সাজগোজ করবে। আশপাশ দেখার সময় কই। অরু চুড়িদার পরেছে। চুল আঁচড়ে তৈরি হয়ে গিয়েছে। আয়নায় নিজেকে কয়েকবার দেখে নিয়েছে। কপালে টিপ দিতে গিয়ে দিল না। সুমিতা বেগমের ডাকে লাগেজ হাতে বেরিয়ে পড়ল। যাওয়ার সময় তন্ময়ের রুমে তাকালো। তন্ময় নেই। নিচে গিয়েছে হয়তো। অরুও দ্রুত পায়ে নিচে নামল। জবেদা বেগম টিফিন বাক্স ধরিয়ে দিলেন হাতে। আনোয়ার সাহেব মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। সকলের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল সে। তন্ময় গাড়ির ভেতরে ড্রাইভিং সিটে বসে। লাগেজ পেছনে ঢুকিয়ে সামনে এসে উঠে বসল অরু। সিটবেল্ট বেঁধে ছোট শ্বাস ফেলে হেসে উঠল। ঠোঁটের দুপ্রান্ত ছড়িয়ে গিয়েছে। একতরফা যুদ্ধের পর অবশেষে জয় তারই হয়েছে। এই দুর্দান্ত জয়ের দুর্দান্ত হাসি মুখশ্রীতে লেপ্টে। তন্ময়ের দিক তাকিয়ে বলল, দেখলেন তো আমি চট্টগ্রাম যাচ্ছি। তন্ময় জবাব দিল না। তবে দুয়েকবার চোরা চোখে তাকিয়েছে অরুর দিক। ধীরে সুস্থে গাড়ি স্টার্ট করল। ছুটে চলল গাড়ি চট্টগ্রামের উদ্দেশ্যে। অরু সামনে তাকিয়ে।
বিকেলের সোনালি আলোয় আলোকিত পৃথিবীর বুকে ভেসে বেড়াতে মনোযোগী হয়ে গেল। কাঁচ নামিয়ে বাহিরের দৃষ্টি দিয়ে রাখল। কিছুক্ষণ গুনগুন করে বলল, একটা গান ছাড়েন তো। সময় নিয়ে তন্ময় বাহাতে টিপে একটা গান ছাড়ল। গানখানা অরুর পছন্দ হলো না। কপাল কুঁচকে বলল, অন্য একটা। তন্ময় পুনরায় পরিবর্তন করল। এটাও অরুর পছন্দ হলো না। এবার পরিবর্তন করতে বলেছে আর সঙ্গে সঙ্গে ধমক খেল। ধমক শুনে অরু ক্ষীণ কষ্ট পেল যেমন। অভিমানী মন নিয়ে ঘুরে বসল। এক ধ্যানে বাহিরে তাকিয়ে রইল। তন্ময়ের কথায় আর গ্রাহ্য করল না। তার ডাকে সারা পর্যন্ত করছে না। তন্ময় নিজ পছন্দের একটি গান প্লা করেছে। অরুর গানটি পছন্দ হয়েছে তবে মুখে প্রকাশ করল না। মুখমণ্ডল কালো করে শুনে গেল। চোরাচাহতনিতে তাকিয়ে দেখল তন্ময়কে। তন্ময় যখন ড্রাইভ করে অরুর দেখতে ভালো লাগে। খুব আকর্ষণীয় লাগে বিষয়টা, এমন অনেক সাধারণ বিষয় ও তন্ময় করলে অরুর কাছে আকর্ষণীয় লাগে। যেমন এই ঘড়ি হাতে স্ট্রিং ঘোরাচ্ছে যে এই বিষয়টিও মারাত্মক চোখে লাগে অরুর। মাগরিবের আজান শোনা যাচ্ছে। সাবিহার আড়মোড়া ঘুম ভেঙে গেল। জোরপূর্বক চোখজোড়া মেলে তাকালো। মাথা ধরে বসে রইল ঝিম মেরে। বাবার সাথে রেগে নিজের রুমে বন্দি ছিল সারাদিন। বলা যায় সারাদিন ঘুমিয়েছে। জানালার দিক তাকালো। অন্ধকার হয়ে এসেছে। বিছানা হাতড়ে ফোন হাতে নিল। স্ক্রিনে ভালোভাবে নজর দিতেই চোখ কপালে উঠে গেল। 40টা মিস কল। সাবিহা হন্তদন্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালো। রুমের লাইট জ্বালাল। এতগুলো কল হঠাৎ করে অয়ন কেন দিয়েছে? চিন্তাভাবনা পড়ে আপাতত তৎক্ষণাৎ কল ব্যাক করল। অয়ন যেমন ফোন হাতে নিয়ে রেখেছিল সঙ্গে সঙ্গে ধরেছে। সাবিহা জিজ্ঞেস করবে তার পূর্বেই অয়ন দ্রুততম গলায় শুধালো, কই তুমি? কি হয়েছে? আমি তো বাসায়। ছাদে আসো। কল কেটে গেল। ফোনের দিক তাকিয়ে আছে সাবিহা। কি হলো? সে সেলফোন বিছানায় ফেলে ওয়াশরুম ঢুকলো। ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। ওড়না কাঁধে জড়িয়ে ছাদের উদ্দেশ্যে চলল। ছেলেটার হঠাৎ করে হলো কি? গলার স্বর এতটা বিচলিত শোনাচ্ছে কেন? সাবিহাদের ছাদে বাতি লাগানো আছে। সন্ধ্যার পরপর জ্বালিয়ে দেওয়া হয়। আজ এখনো ঝালানো হয়নি। তবুও চাঁদের আলোয় আলোকিত। সবকিছু স্পষ্ট চোখের সামনে। অয়ন আজ তাদের ছাদেই দাঁড়িয়ে। ঠোঁটে সিগারেট। হাফ প্যান্ট আর টি শার্ট পরে। চুলগুলো উসখুস। সাবিহার হাসি পেল। এতটুকু ছেলে এমন গম্ভীর মুখ কেন করে রেখেছে? মনে হচ্ছে কাউকে অনায়াসে খেয়ে ফেলবে। সাবিহা হেসে এগোতে নিয়ে জিজ্ঞেস করল, কি এমন হয়েছে? অয়ন ঘুরে তাকালো। চোখের কোণ লালচে হয়ে আছে। সাবিহা কিছুটা ভড়কে গেল। অয়ন সিগারেট ফেলে এগিয়ে আসলো নিজে। প্রশ্ন করল, আমাকে কিছু বলবে? আমি বলবো। তোমার কিছু বলার নেই। সাবিহা অপ্রস্তুত স্বরে বলল, মানে? আমি না জানলে তুমি আদৌ বলতে? কথার মধ্যেই অয়ন তেড়েমেড়ে এগোচ্ছে। দাঁতে দাঁত চেপে রেখেছে সে। কপালের মধ্যস্থান কুঁচকে গিয়েছে মারাত্মকভাবে। সাবিহা অন্যমনস্ক ভাবে কয়েক পা পিছিয়ে গেল। অয়নের কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারছে না। পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল। হঠাৎ মগজঝোলাই হলো তার। মুহূর্তে চোখ বড় বড় করে ফেলল। অয়ন কি জেনে গিয়েছে তাকে দেখতে আসার বিষয়টা? তাই হবে হয়তো। সে কিভাবে বুঝিয়ে বলবে ব্যাপারটা? দ্বিধাবোধে আক্রান্ত সাবিহা দোটানায় পড়ে গেল। অয়ন তখন রাগে থরথর করে কাঁপছে। সামনে কিছু একটা থাকলে ঘুষি মেরে রাগের নিয়ন্ত্রণ করত। দুঃখের বিষয় তেমন কিছুই নেই চারপাশে। সামনে শুধু তার আদুরে সাবিহা দাঁড়িয়ে। এখন অয়ন তো আর তার আদুরে সাবিহাকে ঘুষি মারতে পারবে না। বরঞ্চ পারবে একটা চুমু দিতে। কিন্তু সেটা দেওয়ার সময় তো এটা নয়। এখন সে রেগে আছে। চুমু দিলে রাগ কিভাবে দেখাবে? অয়ন ভীষণ বিরক্ত হচ্ছে নিজের প্রতি। সামান্য রাগ সে ঠিকঠাক ভাবে করতে পারছে না সাবিহার সামনে। আসলে দোষটা তার নয়, দোষ সাবিহার। ঘুম থেকে উঠে এমন নিষ্পাপ সরল মুখশ্রী নিয়ে এসেছে যে অয়নের রাগ থাকতে চাচ্ছে না। বরং এই মুখখানা ধরে সহস্র চুমু খেতে ইচ্ছে করছে। নিজের চুলগুলো দুহাতে কপাল থেকে সরিয়ে বলল, কথা বলছো না কেন? নাকি এনগেজমেন্ট সেরে এসে বলতে? সাবিহা নিজের শুকনো ঠোঁট জোড়া ভিজিয়ে নিল। উদ্বিগ্ন হয়ে বলল, আমি সেই সম্পর্কে আজ বলতাম। তাই বুঝি? বলো তাহলে। অয়ন সমানে এগোচ্ছে সামনে। পেছাতে পেছাতে সাবিহা রীতিমতো দেয়ালে ঘেঁষে গিয়েছে।
ছেলেটার সমস্যা কি? এভাবে এগোচ্ছে কেন? সাবিহা ধমক দিতে গিয়েও দিল না। দোষ তো তার। তাই আজ সে অয়নকে সয়ে যাচ্ছে। না হলে আকাশ ফাটিয়ে ধমকে উঠত অয়নের উপর। এমন উসখুস ব্যবহারের কোনো মানে হয়? সাবিহা নিজের গুছিয়ে রাখা কথাগুলো বলতে শুরু করল, এসব বিষয় আজ নতুন নয়। প্রস্তাব আসতেই থাকে। মূলত ভাইয়া আটকে রেখেছিল এতদিন। এবার বাবা বেশ সিরিয়াস। সে চাচ্ছে আমি বিয়ে করে নেই। আমাকে কেন জানাওনি? জেনে তুমি কি করতে? জানিয়ে দেখতে কি করতাম? সাবিহা নিঃশব্দে তাকিয়ে রইল। অয়ন আচমকা ঝুঁকে এলো তার মুখের সামনে। নিচুস্তর গলায় বলল, সাবিহা আমাকে ফাঁকি দেওয়ার চিন্তা ভাবনা করছো না তো? আমি কিন্তু পাগল হয়ে যাব। সাবিহার বুক কেঁপে উঠল। দুরু দুরু কাঁপছে সর্বাঙ্গ। নজর ঘুরিয়ে ফিরিয়ে রাখল। বলল, কেউ চলে আসবে। সরো। অয়ন 1 ইঞ্চি নড়ল না। খুব কাছ থেকে সাবিহাকে দেখছে খুঁটিয়ে খুঁটিয়ে। সাবিহাকে কতটা আবেদনময় লাগছে চাঁদের আলোতে, তা শুধু অয়ন দেখতে পারছে। এবং শুধু সেই দেখবে সারা জীবন। হুট করে অপ্রস্তুত সাবিহার নাকের ডগায় চুমু খেয়ে বসল। পরপর দুগাল। সাবিহা কেঁপে উঠে মুখ ঘুরিয়ে ফেলল, তুমি কি থামবে না মাইর খাবে? অয়ন গম্ভীর স্বরে হাসল, মারবে আমাকে? দেখি মারো তো। বাই দাওয়ায়, কোথায় মারবে? সাবিহা রেগে তাকালো। মাথাটা ঘুরতেই অয়ন শব্দ করে তার ঠোঁটে চুমু খেয়ে বসল। থমকে গেল সাবিহা। বড় বড় হয়ে গেল চোখ জোড়া। এটা সে মোটেও আশা করেনি। পরপর অয়ন তাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। সাবিহার মাথা নিজের বুকে নিয়ে বলল, আমরা বিয়ে করে নেই। একবার বিয়ে হয়ে গেলে দেখবে সবাই মেনে নিবে। সাবিহা আমায় বিয়ে করবে। চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর। বন্দরনগরী নামে পরিচিত এই শহরটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম জেলায় অবস্থিত। বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত পাহাড়, সমুদ্রে এবং উপত্যকায় ঘেরা চট্টগ্রাম শহর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রাচ্যের রানী হিসেবে বিখ্যাত। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও চিত্তাকর্ষক স্থানের জন্য এ জেলা বিখ্যাত। 2017 সালে শহরের জনসংখ্যা ছিল 87 লক্ষের বেশি। ঢাকার পর বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর হচ্ছে চট্টগ্রাম। এখানে দেশের সর্ববৃহৎ বন্দর ছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। পার্বত্য চট্টগ্রাম ও বঙ্গোপসাগরের মাঝখানে কর্ণফুলী নদীর তীরে এই শহরটি অবস্থিত। মানব সভ্যতায় ঘেরা এই শহরের গুণের শেষ নেই। বলে কয় শেষ করা মুশকিল। পাহাড়ের চূড়া কিংবা গাছের মগডাল থেকে ধরে ব্রিজের সীমান্ত সবই চোখ ধাঁধানো সৌন্দর্যে ঘেরা। রাস্তাঘাট উন্নয়নের সীমানায় পৌঁছে এক অপরূপ দৃশ্য সৃষ্টি করেছে। চট্টগ্রামেই অপরূপ সৌন্দর্য উপভোগ করার শখ অরুর ক্লাস 7 থেকে। অনেকবারই আসতে চেয়েছে, তবে তন্ময় মুখের উপর না করে দিয়েছে। যেহেতু তন্ময় না বলেছে তার মানে না। চাচু, বড় মা কেউ তাকে আর রাজি করাতে পারেনি অরুকে নিতে। এভাবে পরিবারের সঙ্গে যে ফ্যামিলি ট্যুরে যাবে, সেটাও সম্ভব হয়ে ওঠেনি। সকলেই ব্যস্ত, ব্যস্ত এবং সর্বদাই ব্যস্ত। ছোটখাটো ফ্যামিলি পিকনিক 2 বছরে একবার হয়ে থাকে। তাও অরু, দীপ্তর জোড়াজুড়িতে। সেখানে ফ্যামিলি ট্যুরে যাবার স্বপ্ন দেখাটা এক প্রকার বামুন হয়ে চাঁদে হাত বাড়ানোর মতো। 3 ঘন্টা 45 মিনিট গাড়ি চলেছে একটানে। তন্ময়ের সঙ্গে এতক্ষণ একা থাকা এই প্রথম অরুর। এবং সে হারে হারে পস্তাচ্ছে। একটা মানুষ এতটা গম্ভীর কিভাবে হতে পারে? নিজ থেকে একটি কথাও বলছে না, অরু কথা বললে জবাব দিচ্ছে 2-1 শব্দে। চুপচাপ থাকার মেয়ে তো অরু নয়। সে জোরপূর্বক আজাইরা প্যাচাল পেরে যাচ্ছে। একসময় তন্ময় ধমকের সুরে চুপ থাকতে বলেছে। রেগে অরু এতক্ষণ যাবৎ চুপ রইল। কিন্তু এখন আর পারছে না। পেট গুলিয়ে আসছে কথার প্যাচ লেগে। ইনিয়ে বিনিয়ে ডাকল, তন্ময় ভাই। এই এ। তন্ময় মাথা না ঘুরিয়ে গভীর স্বরে বলল, হু। আর কতক্ষণ? 2-1 ঘন্টা। এখনো 2 ঘন্টা। আমার কোমর ব্যথা করছে। একটু থামাবেন রেস্ট নেবার জন্য? না। একটু প্লিজ। তন্ময়ের জবাব এলো না। অরু হাত ঘড়িতে নজর দিল 8:30। ভীষণ ক্ষুধা পেয়েছে। অগোচরে পেট চেপে ধরল। ক্ষুধায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে মনে হচ্ছে। লাঞ্চ বক্স কি খুলবে? পাষাণ তন্ময় একটু জিজ্ঞেসও করছে না। খিদে পেয়েছে নাকি, বোরিং লাগছে নাকি, খারাপ লাগছে নাকি? এতটা জার্নি এক দফায় করিয়ে নিচ্ছে। মায়াদয়া কিছুই নেই লোকটাকে মধ্যে।
হাত ব্যাগে কিছু শুকনো খাবার নিয়ে এসেছে অরু। এগুলো তাকেই দিয়েছে সাবিহা। সেগুলোর মধ্যে যেটা হাতে উঠেছে সেটাই বের করলো। চিপস। চিকন বোতলের মতো বয়ামের ঢাকনা খুলল, চিপস খসখস আওয়াজে খেতে লাগলো। আর চোখে তন্ময়কে দেখল। মায়াবতী অরুর মন বিশাল বড়। সে একা খেতে দ্বিধাবোধ করছে, তাই বয়াম এগিয়ে ধরল। তন্ময় তাকালো অবধি না। অন্ধকার মুখে নিজের চিপস নিজেই খেল। এক পর্যায়ে অরুর আবারও মায়া জন্মাল। সেই দু আঙুলে এটি চিপস নিয়ে তন্ময়ের মুখের সামনে ধরল। একটু লজ্জা অবশ্য লাগছে। তাতে কি? এভাবেও তন্ময় কখনোই খাবে না এভাবে। অরু তো তাকে বিরক্ত করার জন্যই এসব করছে। অরুকে আশ্চর্যের শেষে পৌঁছে তন্ময় চিপস খেয়ে নিল। নেবার সময় আঙুলে শক্ত একটা কামড়ও বসিয়েছে। স্তব্ধ অরু আঙুল বুকে জড়িয়ে কেঁদে উঠল। চিনিচিন ব্যথায় তার রুহু চলে যাবার জোগাড়। অরুর কান্নার শব্দ যেমন তন্ময় শুনছে না। সে মুখের চিপসে দু একটা কামড় মেরে গিলে ফেলেছে। দেখা গেল তন্ময় গাড়ি মাঝপথে থামাতে রাজি হয়নি। আরও 2 ঘন্টা টানা জার্নি করে চট্টগ্রাম বর্ডার ক্রস করেছে। ইতোমধ্যে তন্ময়ের ম্যানেজার কল করে জানিয়েছে সে চট্টগ্রাম পৌঁছে গিয়েছে। গতকাল হোটেল বুক করে রেখেছিল সে। গাড়ি থেমেছে লালবাজার রেডিসন ব্লুতে। বিলাসবহুল 5 তারকা হোটেল, যার অবস্থান লালখান বাজার। এই রেডিসন ব্লু চিটাগং বেভিউ নামেও পরিচিত। এটি চিটাগং বন্দর শহরের অন্যতম 5 তারকা হোটেল এবং বাংলাদেশের দ্বিতীয় 5 তারকা হোটেল। সর্বমোট 418 একর স্থানে এই হোটেল নির্মাণ করা হয়েছে। এখানে 2100 বর্গ মিটারের একটি বলরুম রয়েছে যা অফিসিয়াল সভাসহ অন্যান্য কাজে ব্যবহৃত হয়। পাশাপাশি এতে একটি মেজবান হলও রয়েছে। এতে 241টি কক্ষের পাশাপাশি 13টি জুনিয়র স্যুট ও 4টি এক্সক্লুসিভ স্যুট রয়েছে। অন্যান্য সুবিধার ক্ষেত্রে সুইমিং পুল, ড্রিনক বার, রেস্তোরাঁর সুবিধা বিদ্যমান। জনপ্রিয় এই হোটেল নামের দিকে বেশ বিখ্যাত। গাড়ি পার্কিং করতেই ম্যানেজার সুমনকে দেখা গেল। তিনি ব্যস্ত ভঙ্গিতে দাঁড়িয়ে। গাড়ির নাম্বার চিনেই ছুটে এলেন, তার পাশে একজন গার্ড। ইশারা করলেন লাগেজ নিতে। গাড়ির ব্যাগ খুলে লাগেজ বের করে নিয়ে দাঁড়িয়েছে। তন্ময় সময় নিয়ে বেরিয়েছে। পরপর অরুও বেরোলো। তার প্রিয় লাগেজ গার্ডের হাতে দেখে ছুটে গেল। ছোট পুতুলের লাগেজ এনে নিজের হাতে রাখল। বাকি দুটো লাগেজ নিয়ে দাঁড়ানো গম্ভীর গার্ড নড়েচড়ে সুমনের দিক তাকালো। সুমন মুচকি হেসে স্যুটের চাবি দেখালো। সেখানে ছোট অক্ষরে স্যুটের নাম্বার লেখা। সে অনুযায়ী গার্ড লাগেজ হাতে চলে গেল। ম্যানেজার সুমন চাবি তন্ময়কে দিয়ে বলল, স্যার মিটিং কাল সন্ধ্যা 7টায় সেট করেছি। ইজ দ্যাট ওকে স্যার? গুড। তাহলে স্যার আমি কি চলে যাব? নাকি খাওয়ার ব্যবস্থাটা করে দিব? সমস্যা নেই, আপনি যান, আইল হ্যান্ডেল। তাহলে আসি। আসি অরু মামনি। অরু হেসে মাথা দলাল। খিদেতে যে পেটে ইঁদুর দৌড়াচ্ছে তা সে কাউকে বুঝতে দিবে না। অরু তন্ময়ের পেছনে পেছনে যাবে ভেবে রেখেছে। কিন্তু তাকে অবাক করে সেদিনের মতো পুনরায় পিঠের পেছনে হাত নিয়ে তার কাঁধ ধরেছে এবং নিজের সাথে সমান তালে নিয়ে চলেছে। এতে তাদের পাশাপাশি হয়ে ঘনিষ্ঠ হতে হলো। অরু স্পষ্ট তন্ময়ের পারফিউমের ঘ্রাণ শুঁকতে পারছে। মাতাল করা ঘ্রাণ। পিঠে অনুভব করছে তন্ময়ের দানবীয় হাতের স্পর্শ। ছোট লাগেজ এনে অরু তন্ময়ের বড় পায়ের ধাপে পা মেলাতে পারছে না। এত দ্রুত হাঁটে কেন? এদিকে বিরক্ত হয়ে তন্ময় অরুর হাত থেকে টেনে লাগেজ নিজে নিল। অরু সঙ্গে সঙ্গে মুখ অন্ধকার করে রাখল। এমন মুড দেখানোর কি আছে? লিফট ব্যবহার করে তারা নিজেদের শুটে চলে এলো। গার্ড দাঁড়িয়ে লাগেজ নিয়ে। তন্ময় চাবি দিয়ে শুট খুলে দিতেই লাগেজ ভেতরে নেওয়া হলো। পকেট থেকে কিছু টাকা এগিয়ে দিল গার্ডকে। গার্ড টাকা নিয়ে চলে যাবার জন্য পা বাড়ালো। পুনরায় ফিরে এসে জিজ্ঞেস করল, স্যার খাবারের ব্যবস্থা করতে সাহায্য করব? ম্যামকে দেখে মনে হচ্ছে তিনিই বেশ ক্ষুধার্ত। অরু দ্রুত পেট থেকে হাত সরাল, হতচ্ছাড়া লোক। একদিক নজর যায় কেন? অরু পেট ধরলেই বুঝে নিবে ক্ষুধা পেয়েছে। আশ্চর্য। তন্ময় কিছুক্ষণ অরুকে দেখে নিল। হতাশ গলায় বলল, কল সার্ভিস আছে না? কল করে অর্ডার করে নিব। জি স্যার। গার্ড যেতেই দরজা লাগালো তন্ময়। অরু ঘুরে ফিরে স্যুটের ভেতর দেখছে। বড় একটা ফ্ল্যাট বলা যায়। পরিপাটি করে রাখা। সবই রয়েছে চারিপাশে। রান্নাঘর দেওয়া।
তার মানে নিজ থেকে রান্নাবান্না করার সুযোগ সুবিধা রয়েছে, দুটো মাস্টার বেডরুম আছে, ড্রয়িং রুম রয়েছে, টিভি সেট করা প্রত্যেকটা বেডরুমে, সাথে অ্যাটাচড বাথরুম তো আছেই। অরু আর চোখে তন্ময়ের দিক তাকালো। তন্ময় হাত ঘড়ি খুলছে। যতটুকু তার মনে আছে, বড় চাচু পৈপি করে বলেছে দুটো রুম নিতে। এসে দেখছে স্যুট, বড় স্যুট। একদিক দিয়ে ভালোই হয়েছে, অন্যদিকে খারাপ। ভালো এর জন্য যে অরু একা একা ভীষণ ভয় পায়, খারাপ কারণ তার এখনই কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। মগজে পরিষ্কার গলায় জানান দিচ্ছে, তন্ময় আর সে একই ফ্ল্যাটে আছে এবং সম্পূর্ণ একা, কেউ নেই তাদের মধ্যে। বিষয়টি ভাবতেই তার রক্ত চলাচল বন্ধ হবার জোগাড়। সেদিকে যেমন তন্ময়ের ধ্যান নেই। সে নিজের লাগেজ টেনে একটা বেডরুমে ঢুকে গেল। অরু ভ্যাবলার মতো দাঁড়িয়ে। পাশের বেডরুমে সে চলে যাবে নাকি? অরু নিজের ছোট লাগেজ টেনে পাশের রুমে ঢুকল। দরজা লাগিয়ে বড় শ্বাস নিল। জামা কাপড় খুলে ওয়াশরুম ছুটল। শরীর ক্লান্ত, একটা গোসল নিলে ভালো লাগবে। গোসল শেষ করে সেলফোন হাতে নিল। পরিবারের অনেকেই কল করেছে, অথচ সে দেখেনি। সেলফোন সাইলেন্ট হলো কিভাবে? নাম্বার চেক করতে গিয়ে একটি আননোন নাম্বারে কল পেল, ধরল না। ফোন পুনরায় সাইলেন্ট করে রুমের দরজা খুলে মাথা বের করল। তন্ময় ড্রয়িং রুমে দাঁড়িয়ে। উদম শরীর, শুধু একটা প্যান্ট লুজ করে পড়ে আছে, গলায় তাওয়াল ঝুলানো, এক হাতে চুল মুছতে ব্যস্ত, দ্বিতীয় হাতে কথা বলছে। কথা শুনে বোঝা গেল রাতের খাবার অর্ডার করছে। অরু ফটফট চোখে চেয়ে রইল। তন্ময়ের পিঠ বেয়ে জল গড়িয়ে প্যান্ট ভেদে হাওয়া হয়ে যাচ্ছে। ফর্সা, পেশিবহুল পিঠ, চওড়া এবং দীর্ঘ কাঁধ। অরু চোখ ফেরাতে পারছে না। তন্ময় ঘুরতেই চোখাচোখি হলো। অরুর বুক কেঁপে উঠল। দ্রুত দরজা লাগিয়ে ফেলল। এভাবে কাঁপছে কেন বুক? হার্ট অ্যাটাক করে বসবে নাকি? অরু ভয় আর বেরোল না। ঘণ্টা খানেক বাদ তন্ময়ের আওয়াজ শোনা গেল। অরুকে ডাকছে। পেট চেপে ধরে থাকা অরু দ্রুত বেরোল। নিশ্চয়ই খাবার এসেছে। ডাইনিং টেবিলে খাবার রাখা। তন্ময় দাঁড়িয়ে ফোনে কথা বলছে। কথার ভঙ্গিমায় বুঝতে পারল, তন্ময় বড় চাচুর সঙ্গে কথা বলছে। গম্ভীর তার স্বর। চুপচাপ গিয়ে চেয়ার টেনে বসল অরু। প্লেট টেনে দেখল তার পছন্দের খাবার। ঘ্রাণে পেট ফুলে উঠল তৎক্ষণাৎ। কিছুটা খাবার চামিচে নিয়ে মুখে দিল, তখন এক অদ্ভুত বাক্য সে তন্ময়ের মুখ থেকে শুনল, আমি হানিমুনে আসিনি, কাজে এসেছি। এভাবে প্রেসারাইজ করলে ওকে ছুঁড়ে ঢাকা পাঠিয়ে দিব। অরু বিষম খেল। গলায় খাবার নিয়ে কেসে উঠল। এক গ্লাস জল ঢকঢক করে খেয়ে নিল। তন্ময় তখন কল কেটে অপর পাশের চেয়ার টেনে বসেছে। চুপচাপ নিজের মতো খেতে শুরু করেছে। অরু আর চোখে কয়েকবার তাকালো। জিজ্ঞেস কি করবে কার সাথে কথা বলছিল, কি নিয়ে বলছিল। খাওয়ার এক ফাঁকে ইনিয়ে বিনিয়ে শুধালো, আপনি সকালে কই যাবেন? জবাবদিহি করতে হবে তোর কাছে। তা নয়। মানে? অরু হাঁসফাঁস করল কিছুক্ষণ। সময় নিয়ে বলল, এমনই। নিস্তব্ধতা চারপাশে। অরু একটু পর আবারও কথা তুলল, এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তাই না? তন্ময়ের জবাব নেই। অরু মুখ বাঁকাল। লোকটা কি পাথর, নাকি গরু? সে কি বুঝতে পারছে না অরু কি বলতে চাইছে? এত বুদ্ধিমান লোক এতটুকু ইঙ্গিত বুঝতে পারছে না। অদ্ভুত। পেট শান্তি তো দুনিয়া শান্তি বলে কথা আছে। কথাটি যে সত্য আজ তা আবারও প্রমাণিত। পেট ভরে খেয়ে অরু আরাম করে চেয়ারে বসে থাকল। তন্ময় ইতোমধ্যে নিজের রুমে চলে গেছে। তন্ময়ের রুম কেমন দেখার বেশ কৌতূহল জাগল অরুর মনে। সেই গুটি গুটি পায়ের দরজার সামনে এলো। দরজা আধ খোলা। উকি দিল। তন্ময় শার্ট খুলছে। আচমকা অরু শুনতে পেল তন্ময়ের গলা, কি এখানে ঘুমাবি? আতঙ্কে অরু ছুটে নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। ভয় বুকের ভেতর ধুকপুক করছে। আরেকটু হলে তো সে মরেই যেত। মাথা না ঘুরিয়ে কিভাবে দেখল দরজায় অরু। মানুষটা কি চার চোখের অধিকারী? মাথার পেছনে লুকানো চোখ আছে নাকি? ঘড়ির কাঁটা 12টায়, নিরিবিলি ঘরে একা থেকে অরুর মস্তিষ্ক সম্পূর্ণ জ্যাম। সে পাশের রুমে তন্ময়কে ছাড়া কিছুই ভাবতে পারছে না। এক অদ্ভুত শিহরণ বয়ে চলেছে দেহে। দুরু দুরু কাঁপতে থাকা বুকের গতিও নিয়ন্ত্রণে নেই। আজকের অনুভূতি একটু বেশি প্রগাঢ় কি? তন্ময় পাশের রুমে বুঝি তাই। কই তাদের বাড়িতেও তন্ময় আর তার রুম পাশাপাশি। তাহলে? ব্যস্ত পায় অরু নিজের লাগেজ খুলল।
তার একটি বেশ পার্সোনাল ডায়েরি আছে। খুব যত্নে সে তা লুকিয়ে রাখে, নিজেই খুব একটা ধরে না বা অযথা গুপ্ত স্থান থেকে বের করে না। যখন ইচ্ছে হয়, মনের কিছু অনুভূতি লেখা দরকার, ঠিক তখনই বের করে। কিন্তু ভুলেও আগের লেখাগুলোতে চোখ বুলোতে যায় না। তার অবশ্য কারণ রয়েছে। ক্লাস 7 থেকে সে এই ডায়েরি লিখছে, এবং উঠতি বয়সে এমন অনেক ঘটনা ঘটেছে যা সে ডায়েরিতে লিখে রেখেছে। আবেগে কিসব উদ্ভট অনুভূতি লিখেছে তা বুঝদার হয়ে পড়ার ইচ্ছে অথবা অবস্থা একদম অবশিষ্ট নেই তার মাঝে। এমন নয় যে সে অনেক বুঝদার বা বড় হয়ে গিয়েছে, তবে তখনকার থেকে এখন ভালোই আছে। ওরু আজকাল ভাবছে ডায়েরি খানা পুড়িয়ে ফেলবে। এই ডায়েরি কারো হাতে গেলে মানিজ্য তার থাকবে বলে মনে হয় না। বিশেষ করে বাড়ির ইয়াং জেনারেশনে হাতে একদম যাওয়া যাবে না। হট্টগোল পড়ে যাবে। ওরু মনে ভয় নিয়েও ডায়েরিতে পুনরায় লিখতে বসল, এবং তাকে নিয়েই লিখল যাকে নিয়ে সচরাচর সে লিখে থাকে, তার তন্ময় ভাই। এত রাতে সেলফোন বেজে উঠবে প্রত্যাশা করেনি ওরু। স্ক্রিনে মার্জির নাম ভেসে উঠেছে। মেয়েটা এত রাত করে কল করলো হঠাৎ। ওরু ডায়েরি রেখে উঠে দাঁড়ালো। বিছানার কোণে বসে কল রিসিভ করলো। ওপাশ হতে মার্জির দুষ্টু হাসির শব্দ শোনা যাচ্ছে। থেমে থেমে মৃদু স্বরে হাসছে। হাসির শব্দ এতটাই মধুর যে অরুর ঠোঁটেও হাসি ফুটে উঠল। তবুও ধমকের সুরে শুধালো, কি? হানিমুন? কি দোস্ত, একটা গল্প ভেবেছি। গল্পের নাম হানিমুন। প্লট একদমই টপ নোচ। তোকে শোনাবো। দেখি, শুনে বলতো এই প্লটে একটা হাই বাজারটার মুভি করা যাবে কিনা। অরুর ভুরু দুয়ের মাঝ সূক্ষ্ম ভাঁজ পড়েছে। চিন্তিত সুরে বলল, সবই ঠিক আছে, কিন্তু হানিমুন নামটা অ্যাডাল্ট হয়ে গেল না। হোক অ্যাডাল্ট। তারা যদি অ্যাডাল্ট কাজ করতে পারে, আমাদের বলতে সমস্যা কোথায়? অরু স্পিচলেস বনে গেল। চুপচাপ শুনতে চেষ্টা করল মার্জির হানিমুন গল্প। গল্পের নায়কের নাম সুলতান, নায়িকার নাম সুলতানা। এতটুকু বলতেই মার্জিকে থামিয়ে অরু বলল, নাম দুটোর মধ্যে এত মিল কেন? ভাইবোন মনে হচ্ছে। ভাইবোনই তো। তারা চাচাতো ভাইবোন বুঝলি। এখন আমাকে আর রুখবি না। শেষ করতে দে গল্পটা। পরপর লম্বা একটা ঘুম দিব। আচ্ছা। তাদের দুজন সম্পূর্ণ ভিন্ন দুটো মানুষ। বিবরণ দিতে গেলে বলা যায়, সুলতান হচ্ছে খাবার, আর সুলতানা হচ্ছে মাছি। খাবারে মাছি ভনভন করে, তাই না? তেমনি সুলতানের চারিপাশে সুলতানা ভনভন করে। একদিন ঘোষণা শোনা গেল, সুলতানকে নির্বাসনে যেতে হবে। সুলতানা কিভাবে থাকবে একা? সেও ছুটে গেল সঙ্গে। আশ্চর্যজনকভাবে নির্বাসনে গিয়ে নির্বাচন করে ফেলল তারা। মানে দুজনের হানিমুন হয়ে গেল। দুজন গেল, ফিরে এলো, চারজন হয়। এটাই কাহিনী। বল কেমন লাগলো? আরে বেটা, নারী আর পুরুষ হলো চুম্বক। নির্বাচন না হলে আমি ভাবতাম সুলতানের মধ্যে গন্ডগোল আছে বুঝলি। অরুর নাক ফুঁসছে। তার আর বুঝতে বাকি নেই কিছু। দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে গেল। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চেঁচিয়ে উঠল, মার্জি, তোর মতো অসভ্য মেয়ে আমি আর দুটো দেখিনি। জাহিল। খবরদার আমাকে কল দিবি না। ফাজেল। ইনহিউম্যান। রাগে থরথর করে কেঁপে অরু কল কেটে দিল। এর পূর্বে সে মার্জির শয়তানি হাসির ঝংকার শুনতে পেয়েছে। সঙ্গে ফোন সুইচ অফও করল। এই মেয়েটা কতটা বাজে! কি সব চিন্তাভাবনা মাথায় নিয়ে রেখেছে! এর জন্যই তো আন্ডা পায় পরীক্ষায়। পড়াশোনা রেখে এসব ভাবলে কি গোল্ডেন পাবে? রাগ কমে যেতেই অরুর গাল দুটো জ্বলে ওঠে। মুখশ্রী থেকে গরম আভাস পাওয়া যাচ্ছে। লজ্জায় হতভম্ব সে ঠায় দাঁড়িয়ে রইল। হুঁশিয়ার সাহেবের কল এসেছে। মোস্তফা সাহেব চিন্তিত চেহারায় কল রিসিভ করেছেন, এবং অপর পাশ থেকে যা শুনলেন তা বিশ্বাস করার মতো নয়। তৎক্ষণাৎ চুপ সে গেলেন। হাতটা সামান্য কেঁপে উঠল। হুঁশিয়ার সাহেব কল কেটে দিয়েছেন খানিকক্ষণ হয়েছে। মোস্তফা সাহেব তখনও একইভাবে দাঁড়িয়ে। জবেদা বেগম চিন্তিত সুরে বললেন, কি হলো? মোস্তফা সাহেব জবাব দিতে পারছেন না। তিনি ঠিক কিভাবে বলবেন বুঝতে পারছেন না। তবে বলতে তো হবে, এভাবে চুপ করে থাকলে তো চলবে না। স্ত্রীর দিক চাহনি নিবন্ধ করে বললেন, কলি সুইসাইড অ্যাটেম্পট করেছে। জবেদা বেগমের হাতে কাচের গ্লাস ছিল। সেটা শব্দ করে মেঝেতে পড়ে গেল। ভেঙেচুরে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। সেই শব্দে ড্রয়িং রুমে অনেকে ছুটে এসেছে। এমনকি সাবিহা। সে কথা বলছিল অয়নের সাথে। কি ঘটেছে শুনে স্তব্ধ খেয়ে বসল।
দেখতে পেল জবেদা বেগম হন্তদন্ত ভঙ্গিতে নিজের রুমে চলে গেলেন। এখনই সিলেটের উদ্দেশ্যে বেরোবেন হয়তো। মোস্তফা সাহেবও ছুটছেন। সাবিহা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের ঘরে এলো। অয়ন তখনও সমানে কল দিয়ে চলেছে। হঠাৎ কল কেটেছে, তাই হয়তো চিন্তা করছে। সে প্রথমে তাকে কল বেকা করে বলল, পরে কল করছি। কিছু হয়েছে? হ্যাঁ, ফ্যামিলি প্রবলেম। আচ্ছা, সমস্যা হলে আমাকে জানাও। হু। কল কেটে সে বারান্দায় চলে এলো। এখন তার তন্ময়ের সঙ্গে কথা বলা দরকার। কিন্তু তন্ময়ের ফোন বন্ধ। সুইচ অফ বলছে। অরুর ফোনও সুইচ অফ। এই দুই ব্যক্তি ফোন সুইচ অফ করে কোন খেতে কাজ করছে। বিরক্তে সাবিহার মাথাটা ধরে এলো। শীতকালে বৃষ্টি সচরাচর হয় না। তবে প্রকৃতির হিসেব আলাদা। এই প্রকৃতি সবসময় ক্যালেন্ডার ফলো করে থাকে না। যেমন হুট করেই আকাশের গর্জন শোনা যাচ্ছে। দ্রিম দ্রিম বজ্রপাতের শব্দ ভেসে আসছে। অরু দু একবার কেঁপে উঠেছে। ছোট থেকে একা থাকা তার অভ্যাস। এমন বজ্রপাতের শব্দে কখনো ভয় পায়নি। তবে আজ ভিন্ন। এটা তার নিজের বাড়ি নয়। আর সাথে তার পরিবার নেই। মনের মধ্যে খচখচ করছে। এমন সময় ইলেকট্রিসিটি চলে গেলে কেমন হয়? বেশ বাজে। এমন সেটাই ঘটেছে। প্রখর শব্দে বজ্রপাত হলো এবং সঙ্গে হুট করেই ইলেকট্রিসিটি চলে গেল। চোখ ধোঁয়াশা অন্ধকার। মৃদু স্বরে চিৎকার করেছে অরু। সেলফোন খোঁজার চেষ্টা করল। পেল না। পরপর অনুমান করে অন্ধকারে ছুটে গেল দরজার দিক। দরজা খুলে ভয়ার্ত গলায় ডাকল, তন্ময় ভাই। তন্ময়ের জবাব সঙ্গে সঙ্গে এলো, হো। এই আমি। যেমন সে অরুর সামনেই। অরু হাতরে কিছুটা এগোতেই তন্ময়কে ছুতে পেল। যা হাতের সামনে এসেছে ধরল। এবং সেটা তন্ময়ের প্রশস্ত বুক। তন্ময় পুনরায় বলল, হোটেল থেকে কল এসেছে। সমস্যা দেখা দিয়েছে উপরের সেকশনে বজ্রপাতের কারণে। চলে আসবে ইলেকট্রিসিটি কিছুক্ষণের মধ্যে। ভয় লাগছে? না, এখন লাগছে না। বলেই অরু চুপ মেরে গেল। খুব লজ্জা লাগছে তার। তন্ময়কে ছেড়ে দিল। ছেড়ে আবার ভয়ও পেতে লাগলো। দেখা যাচ্ছে না। ভয় তো পাবেই। আচ্ছা, যে দেখবে তারও উপায় নেই। অরু ধীর স্বরে বলল, লাইট জ্বালান। সেলফোন কোথায় যেন রেখেছি। দাঁড়া, খুঁজে আসি। না, আমি সাথে যাই, চলুন। অরু এগোতে চাইল। তবে উপলব্ধি করল তন্ময় একইভাবে দাঁড়িয়ে। নড়ছে না। কেন? অরুও দাঁড়িয়ে রইল কাঠোকাঠ হয়ে। সে ভয় পাচ্ছে নাকি নার্ভাস ঠিক বুঝতে পারছে না। কিন্তু কিছু একটা অদ্ভুত অনুভব করছে। খুব অদ্ভুত। উত্তেজনা, ভালো লাগা, ভয়, নার্ভাসনেস সব মিলিয়ে জোরসর হয়ে পড়েছে। অরু আনমনে তন্ময় থেকে সরে গেল। খুব করে সরে দাঁড়ালো। অন্ধকারের ভয় কেন যেন হুট করে চলে গেল। এখন অন্য এক ভয় মাথায় চেপেছে। বুকের উঠানামার গতি বেড়েছে। সাথে শ্বাসপ্রশ্বাসের নিয়ম। নিস্তব্ধতা চারপাশে। কিছুক্ষণের নিস্তব্ধতায় অরুর শ্বাস প্রশ্বাস নর্মাল হতে লাগলো। এমন সময় সে নিজের সামনে আরেকটি দেহের উপস্থিতি অনুভব করল। দেহের সাথে দেহের সংঘর্ষ হতেই অরু মৃদু স্বরে চেঁচিয়ে উঠল, তন্ময় ভাই। যেমন এই অন্ধকারে সে শিওর নয় এটা তন্ময় কিনা। সময় নিয়ে জবাব এলো, তন্ময়। খানিক কেঁপে উঠল অরু। ভীতিকর কদমে পেছনে চলে এলো কয়েক পা। এই গলার স্বর সে চিনতেই পারছে না। একটা মানুষের গলার স্বর কতটা পরিবর্তন হলে এমনটা হয়। তার সামনে এক ভিন্ন তন্ময় যেমন। তবে অচেনা নয়। সে এই তন্ময়কে দুবার দেখেছে। সেবার তার রুমে মাতাল অবস্থায়। দ্বিতীয়বার ছাদে। সে হারে হারে উপলব্ধি করছে কিছু একটা অঘটন ঘটবে, ইলেকট্রিসিটি এখনই না আসলে। পিছুপা হয়ে 1 মিনিটের স্বস্তি পেয়েছে অরু। তবে এরপর সেই দেহের সংঘর্ষ পুনরায় অনুভব করল। এবার ঘনিষ্ঠ ভাবে। প্রখর ভাবে। অরু চেঁচিয়ে তন্ময়কে ডাকতে চাইল। কিন্তু পারল না। কোমরে শক্ত ঠান্ডা হাতের স্পর্শ পেল, গলায় দাড়ির খোঁচা খেল চুলে টান অনুভব করল। কানে ঠোঁটের স্পর্শ। অরু নড়ে ছেড়ে উঠল। তন্ময়কে সরাতে তার বুকে দুহাত রাখল। তীব্রভাবে অনুভব করতে পেল তন্ময়ের বুকের উঠানামার গতি। গলা শুকিয়ে গেল অরুর। তন্ময়ের নেওয়া ঘন ঘন নিঃশ্বাস তার ঘাড়ে পড়ছে। পরপর সেখানে নরম ঠোঁটের বিচরণ। অরু মরতে থাকা প্রাণীর মতো হাঁসফাঁস করতে শুরু করল। এক অদ্ভুত টান মস্তিষ্ক খালি করে দিয়ে গিয়েছে। বুঝতে চাইছে না আর কোনো কিছু।
পুরো পৃথিবী অচেনা এবং অজানা হয়ে গেল, সামনে শুধু তন্ময়কে অনুভব করতে পারছে। এমন সে মনের এক কোণায় চাচ্ছে এই অনুভূতি শেষ না হোক। অরুর কম্পিত হাত তন্ময়ের পেছনে চলে গেল। খুব কাঁপছে তার হাত। তাদের এই ঘনিষ্ঠতা ঠিক কতটা মাদকতায় ফেলেছে তাকে তা ভাষায় প্রকাশ্য নয়। তন্ময়ের রুমের দরজা খোলা। বারান্দা থেকে স্পষ্ট ভেসে আসছে বৃষ্টির শব্দ। ঠান্ডা হাওয়া। এই আবহাওয়া যেন আগুনে কেরাসিন ঢেলে দিয়েছে এমন। উত্তপ্ত তন্ময়ের স্পর্শ গাঢ়তর হয়ে গিয়েছে। অরুর কোমরে ঠোঁট নিতেও সময় লাগলো না তার। তার এক একটি স্পর্শ অধীর আকাঙ্ক্ষার, আদুরে। কথায় আছে অনুভূতির রাজ্যে হারালে পুরুষ মানুষের আকুতির দেখা মেলে। ভুল নয়। এই অরু যখন চোখজোড়া ঠাটিয়ে বন্ধ করে রেখেছে, ছটফট করে কয়েকবার অনুভূতি থেকে দূরে যাবার চেষ্টা করছে, সে সময় অস্পষ্ট গভীর স্বরে তন্ময় বলল, নড়ে না যান প্লিজ। থমকানো, বিমূঢ় অরু মূর্তি বনে গেল। 20 মিনিট সময় নিয়েছে ইলেকট্রিসিটি আসতে। যখন এসেছে ঘটনা অনেকটাই হাতের বাইরে। তন্ময় হুট করে থেমে গেল। যেমন ইলেকট্রিসিটির সাথে তার মস্তিষ্ক ফিরে এসেছে। সম্পূর্ণ শরীর থমকে গেল তার। ভেজা নয়নে চোখ বন্ধ করে থাকা অরুকে দেখে সে আরো তাজ্জব বনে গেল। চোখজোড়া খিচে বন্ধ করে আওড়াল, শিট, শিট, শিট। পরপর হন্তদন্ত ভঙ্গিতে উঠে গেল। মেঝেতে পড়ে থাকা শার্ট তুলে দৌড়ে ছুটে গেল নিজের রুমে। শব্দ করে দরজা বন্ধ করে দিয়েছে। অরু তখন উঠে বসল। চোখজোড়া লাল তার। তন্ময়ের দরজায় তাকিয়ে রইল। এখনো শ্বাস-প্রশ্বাস রুদ্ধ। সময় নিয়ে নিজেও নিজের রুমে চলে এলো। ঠিক কতটা লজ্জায় পড়েছে তা বলার মতো নয়। তার এখন পৃথিবী থেকে চলে যেতে ইচ্ছে করছে। সকাল সকাল অরুর দরজায় করাঘাতের শব্দ। ফাঁকা মস্তিষ্ক নিয়ে অরু উঠে বসল। মাথা বিপুল পরিমাণে ব্যথা করছে। খুব চোখে লাগছে রুমের আলো। সে কিছুক্ষণ মাথা ধরে বসে রইল। অগ্রাহ্য করল দরজার করাঘাত। ধীরে ধীরে গতকাল রাতের সবকিছু পরিষ্কারভাবে মাথায় স্যাট হলো। মুখ থুবড়ে পড়ল বিছানায়। অস্পষ্ট মৃদু স্বরে চিৎকার করল। এই মুখ সে কিভাবে দেখাবে? ঠিক কিভাবে? দরজায় আবারও করাঘাত। এবার তন্ময়ের গলার স্বর ভেসে এলো, তাড়াতাড়ি তৈরি হয়ে আয়, ফাস্ট। অরু মুখ অন্ধকার করে বসল। মানুষটার মধ্যে লাজলজ্জা নেই নাকি? এমন একটা ঘটনার পর এমন বুক ফুলিয়ে কিভাবে কথা বলতে আসে? অরু ফ্রেশ হয়ে বিড়াল ছানার মতো বেরিয়েছে ঘন্টা লাগিয়ে। মাথা এতটাই নত যে মুখ দেখা দায় হয়ে পড়েছে। খেয়াল করল তন্ময়ের সাথে ম্যানেজার সুমন উপস্থিত। দুজন কিছু একটা নিয়ে আলাপ করছে। কোথাও যাবে হয়তো। অরু পিছু পিছু মাথা নত করে গেল। পার্কিং লটে গাড়ির সামনে এসেও মাথা নত করে রেখেছে। গাড়িতে উঠে পেছনে বসেছে। মাথাটা ঘুরিয়ে রেখেছে। লজ্জায় হতভম্ব সে এখন তন্ময়ের দিক তাকাতেও পারছে না। সুমন সাহেব তন্ময়ের সাথে বসে। তিনি ধীর স্বরে জিজ্ঞেস করলেন, স্যার, আর ইউ শিওর? মানে এটা সাধারণ বিষয় নয়। একা এভাবে ঠিক হচ্ছে কি? তন্ময়ের জবাব এলো না। অরু ভালোভাবে শুনতেও পেল না কিছু। সে তখনও নিজের দুনিয়া নিয়ে বড়ই ব্যস্ত। গাড়ি থেমেছে আধ ঘন্টা পর। তন্ময় বেরোতেই অরু বেরোল। ছোট ছোট পায়ে সামনে অগ্রসর হতে গিয়ে চারপাশে নজর বোলালো। অফিস, বিল্ডিং, এটা কোথায়? অরু কিছুই বুঝতে পারল না। অজানা সে তন্ময়ের ইশারায় চলল। একটি অফিস রুমের মতো। চেয়ারে টুপি পরে একজন বয়স্ক চাচা বসে। দাড়িগোঁফ সাদ ধবধবে। পাশে দু একজন অজানা মানুষও দাঁড়িয়ে। তাদের হাতে ফুলের মালা এবং আরো হাবিজাবি কত কিছু। কথাবার্তায় বুঝা গেল লোকগুলো সুমন সাহেবের ভাইপো। তাদের মধ্যে কথাবার্তা হলো। কথাবার্তা সেরে তন্ময় চেয়ারে গিয়ে বসল। অরুকে বসতে ইশারা করল। চেয়ারে বসে অরুর নেমপ্লেটে চোখ গেল। যা টেবিলের কোণায় বড় বড় অক্ষরে লেখা কাজী অফিস। থমকে গেল অরু। বিস্ময় নিয়ে পাশে তাকালো। তন্ময়ের হেলদোল নেই। নির্বিকার ভঙ্গিতে বলল, যা করতে বলা হবে, কর। অরুর কোনো কিছু বিশ্বাস হল না। সে পাথরের মতো বসে রইল। লজ্জা সংকোচ ভুলে ড্যাব ড্যাব চোখে তাকিয়ে রইল তন্ময়ের দিক। মালা পরিহিত অরু গাড়িতে বসে। স্তব্ধ তার চাহনি। তন্ময় স্টেরিংয়ে মাথা দিয়ে রেখেছে। লাগাতার ফোন বাজছে। রিসিভ করছে না। একসময় রিসিভ করল। সাবিহার কল। রিসিভ করতেই সাবিহা বলে উঠল, ভাই, বিয়েটা কি করে ফেলেছিস? তোকে বলেছি এবং আবারও বলছি।
অরুকে এখনই বিয়েটা করে ফেল, যা অবস্থা বাড়ির, মনে হচ্ছে জোর জবরদস্তি কিংবা ইমোশনাল ব্ল্যাকমেইল করে হলেও তোর গলায় কলিকে ঝুলিয়ে দিবে। এই মেয়ে তোর জন্য সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। বুঝতে পারছিস নানা, নানি কিংবা মা কি চাইবে তোর থেকে? অরুর আজ বিস্ময়ের দিন। সে শুধু ক্লান্ত ভঙ্গিতে শুনে গেল সাবিহার কথাগুলো। কত কিছু হয়ে গেল সে কিছুই জানে না। ক্লান্ত অরু সিটে হেলান দিয়ে চোখ বুজে ফেলল। মানসিক ক্লান্তি সবচেয়ে ভয়ানক ক্লান্তি। বিয়ে হলো একটি সামাজিক বন্ধন, আবার বলা যায় বৈধ চুক্তি, যার মাধ্যমে দুজন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়। শুধু দাম্পত্য সম্পর্ক নয়, সাথে দুটো পরিবারের বিশেষ সম্পর্কের সৃষ্টি হয়। বিয়ে নিয়ে পরিবারের থাকে হাজারো স্বপ্ন, শখ, আহ্লাদ, ইচ্ছে। ছেলে কিংবা মেয়ের বিয়েতে বাবা মা, আত্মীয় স্বজন অনেকেই অনেক কিছু করার স্বপ্ন বুনে থাকেন। তাই অবশ্যই বিয়েটা একান্তভাবে সেরে ফেলার মতো বিষয় নয়। শাহজাহান পরিবারের মতো সুনামধন্য পরিবারের ছেলেমেয়েদের জন্য তো অবশ্যই নয়। তাদের জন্য কাজী অফিসে একান্ত গিয়ে বিয়ে করা আর গলায় ছুরি তাক করা একই বিষয়। ব্যাপারটা সুমন সাহেব বড্ড ভালোভাবে বুঝে গিয়েছেন, এবং বেশ এলোমেলো হয়ে পড়েছেন। প্রেশার বেড়ে গিয়েছে তার। হাঁসফাঁস করছে বুক। তন্ময়ের পারমিশন পেয়ে গোসলও করে নিয়েছে। তবুও দম বন্ধ হয়ে আসা অনুভূতি থেকে মুক্তি পাচ্ছেন না। চিন্তিত তিনি যে কোনো সময় হার্ট অ্যাটাক করে ফেলতে পারেন। কি জবাব দিবেন সে মোস্তফা সাহেবকে? সেই তো গার্ডিয়ানের স্বাক্ষর দিয়েছে, সবকিছু স্বচক্ষে হতে দেখেছে, সবকিছুই সে করেছে নিজ দুহাতে। এগুলো নিশ্চয়ই মোস্তফা সাহেবের কানে পৌঁছে গিয়েছে। না হলে এমন পাগলের মতো কলের উপর কল কেন করবেন? এই 256 কল ভেসে উঠেছে স্ক্রিনে। কলের নাম্বার দেখেই গলা শুকিয়ে কাঠোকাঠ তার। কপালে হাত চেপে সোফায় বসে পড়লেন শব্দ করে। স্বেচ্ছায় এই কি জ্বালা কাঁধে নিলেন? চাকরি তো যাবে, সাথে প্রাণখানাও। অসহায় দৃষ্টিতে তন্ময়ের দিক তাকালেন। তন্ময় লাঞ্চ করছে ডাইনিংয়ে বসে। তাকে দেখে বোঝার উপায় নেই সে এত বড় তাণ্ডব করেছে। ছেলেটা কি বুঝতে পারছে সে কি করেছে? কতটা ভয়ানক কাজ করেছে? এদিকে সুমন সাহেব স্পষ্ট পাশের রুম থেকে অরুর অস্পষ্ট কান্নার শব্দ শুনতে পারছেন। মেয়েটা নিশ্চয়ই ভয় পেয়েছে। সেই সকাল থেকে অনবরত কেঁদে চলেছে। পানি পর্যন্ত গলায় দেয়নি। হুট করে কি হয়ে গেল? কথাকার জল কোথায় এসে গড়ালো? তিনি অসহায় সুরে তন্ময়ের উদ্দেশ্যে বললেন, স্যার মামুনি না মানে মেয়েটাকে মানে ম্যামকে থামাবেন না। সকাল থেকে কিছুই খায়নি, অনবরত কাঁদছে। সুমন সাহেব: জি স্যার। আমার মনে হয় আপনার নিজেকে নিয়ে চিন্তাভাবনা করা উচিত। স্যার আমার চাকরি কি থাকবে? তন্ময় টিস্যুতে হাত মুছতে নিয়ে উঠে দাঁড়ালো। সাবলীল গলায় বলল, আমার থাকলে আপনারও থাকবে। সুমন সাহেব অন্ধকার মুখে মিনমিন সুরে আওড়ালেন, আমার চাকরি আর প্রাণ দুটোই গেল বলে এক্ষুনি বেরোতে হবে। সঙ্গে আসছেন তো? সুমন সাহেব মাথা দলাল। না, যে উপায় আছে বুঝি। ঝামেলা তো তাকে ঘিরে। সে না গেলে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হবে। সুমন সাহেব নিজের অবস্থা সম্পর্কে ভালোভাবে জানেন আপাতত, কিন্তু তার মধ্যে এতটুকু সাহস নেই মোস্তফা সাহেবের সামনাসামনি হবার। তন্ময় অরুর রুমের সামনে এসে দাঁড়িয়েছে। কয়েকবার করাঘাত করেছে। কষাঘাতের শব্দে অরুর কান্না থেমেছে। তবে সারা শব্দ পাওয়া গেল না। তন্ময় পুনরায় করাঘাত করল। গম্ভীর স্বরে বলল, লাগেজ গুছিয়ে নে, এক্ষুনি বেরোবো। ভেতর থেকে অরুর বিষণ্ণ কণ্ঠের স্বর শোনা গেল, আমি যাব না। একদম যাব না। দরজা খোল। অরু: যাব না। তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে আয়। আমি এসে যদি দেখি তুই রেডি। কথাটুকু বলে সে ব্যস্ত পায়ে নিজের রুমে ঢুকে গেল। ড্রয়িং রুমে সাধারণ সুমন সাহেব বসে রইলেন মাথা নত করে। মোস্তফা সাহেবের কল পুনরায় আসছে। এটা নিয়ে 56 হবে। এই কল কি ধরবেন? ধরে কেঁদে কেটে মাফ চেয়ে নিবেন এখনই। গতকাল রাতের ঝুম বৃষ্টির আভাস প্রকৃতিতে এখনো বিদ্যমান। রাস্তাঘাট, গাছপালা সবকিছু ভেজাচ্ছন্ন। সাথে মেঘাচ্ছন্ন আকাশ। শীতল আবহাওয়া। যাব না বলতে থাকা অরূপ শরীরে চাদর পেঁচিয়ে গাড়িতে বসে। তার পাশের জানালার কাঁচ নামানো বিদায়, হাওয়া এসে সর্বাঙ্গ ছুঁয়ে দিচ্ছে। এত সুন্দর আবহাওয়া, অথচ সে উপভোগ করতে পারছে না। ভয়ে জোরসর হয়ে গিয়েছে হৃদয়। হাত পা ঠান্ডা হয়ে আছে। ঠিক কি রেখে কি নিয়ে ভাববে মাথায় আসছে না।
মস্তিষ্ক বড্ড ফাঁকা। রাতে সেলফোন বন্ধ করেছে, এখনো খোলেনি। বাবা মা, চাচু, বড় মা, ছোট চাচু, চাচি তারা নিশ্চয়ই অরুর উপর নিরাশ হবেন। বকবেন, হয়তো মারবেনও। চিন্তিত অরু তন্ময়কে ভীষণ ভাবে অগ্রাহ্য করল। তাকালো না অবধি। বাইরে তাকিয়ে রইল। বুকের ভেতরটা দুরুদুরু কাঁপছে। কপালে হাত ছোঁয়াল। গরমে কপাল পুড়ে যাবার জোগাড়। জ্বর আসছে মনে হয়। অরু নিরুপায় ভঙ্গিতে মাথাটা সিটে হেলান দিয়ে রাখল। তাদের কি মেনে নিবে পরিবার? এর উপর একটি বাজে সিচুয়েশন ঘটেছে। কলি সুইসাইড করেছে। তন্ময়ের জন্য। যেই তন্ময় এখন তার ভাই নয়, তার স্বামী, তার জীবন সঙ্গী। কি হবে? কি বলবে? সিলেটে পৌঁছাতে পৌঁছাতে রাত সন্ধ্যা 6টা। গাড়ি মৌলভীবাজার জেলায় পৌঁছে খান বাড়ির উদ্দেশ্যে না গিয়ে সোজা মৌলভীবাজার সদর হাসপাতালের উদ্দেশ্যে ছুটেছে। তন্ময় দ্রুত পায়ে বেরিয়েছে। পিছু পিছু অরু এবং সুমন সাহেবও যাচ্ছেন। সুমন কিংবা অরু দুজনের একজনেরও পায়ের গতি নেই। ধীরে সুস্থে এগোচ্ছেন। এদিকে তন্ময় তার পূর্বের রূপে স্বাচ্ছন্দ্যে হেঁটে অগ্রসর হচ্ছে। মিনিট পাঁচেকের মধ্যে সে হারিয়ে গেল অরুর চোখের সামনে থেকে। অরুর চোখের সামনের সবকিছু ঝাপসা লাগছে। দেখতে পারছে না চারিপাশ। যতটা এগোচ্ছে সঙ্গে কেঁপে উঠছে বুকের ভেতর। মোস্তফা সাহেব ব্যস্ত পায়ে করিডোরে হাঁটছেন। দূর থেকেই তার চারিপাশে এক অদ্ভুত ভয়ঙ্করী আভাস ঘুরঘুর করছে যেন। কাছে ঘেঁষার সাহস পাওয়া মুশকিল। হুঁশিয়ার সাহেবকে তার থেকে কিছুটা দূরে দেখা যাচ্ছে। চোখ মুখ শক্ত। ওহি সাহেব কপালে আঙুল চেপে বসে আছেন। আনোয়ার সাহেব উৎসুক দৃষ্টিতে চারপাশ তাকাচ্ছেন। কারো আসবার কথা যেমন। তাদের এমন করুণ অবস্থার একটাই কারণ হতে পারে। নিশ্চয়ই তারা জেনেছেন অরু তন্ময়ের বিয়ের ব্যাপারটা। তন্ময়কে দেখে মোস্তফা সাহেবের পা থেমে গেল। দৃষ্টি স্থির হল। তার নেওয়া ঘন ঘন রাগী শ্বাস প্রশ্বাসের দেখা মিলছে বুকের উঠানামার গতিতে। বাকরুদ্ধ, হতভম্ব হুঁশিয়ার সাহেব উঠে দাঁড়ালেন চেয়ার থেকে। বৃদ্ধ তার হাতে শক্ত মজবুত লাঠি। তন্ময় সামনাসামনি এসে দাঁড়িয়েছে। যেমন কোনো গুরুতর বিষয় ঘটেনি সেভাবে প্রশ্ন করল, কি অবস্থা কলির? তার বাচনভঙ্গি স্বাভাবিক। অত্যন্ত স্বাভাবিক। তন্ময়ের গলার স্বরে পেশেন্ট রুম থেকে বেরিয়ে এসেছেন জয়া বেগম, মোজাহিদ সাহেব। পরপর আরও অনেকেই বেরিয়েছে। লম্বা করিডোর মুহূর্তে তাদের পরিবারের এক একটি সদস্যের দ্বারা জ্যাম হয়ে গেল। মোজাহিদ সাহেব অত্যন্ত রেগে। মুখমণ্ডল লাল এবং কঠিন। তিনি তেড়েমেড়ে এগোলেন। কিছু বলবেন পূর্বেই হুঁশিয়ার সাহেব বললেন, এখানে কোনো কথা নয়। বাড়ি ফিরে নেই। তারপর গুরুজনের কথায় অবস্থা কিছুক্ষণের জন্য ধামাচাপা দেওয়া গেল। তবে কতক্ষণের জন্য? অরু দুরুদুরু পায়ে এসেছে। তাকে দেখে আনোয়ার সাহেব ছুটে গেলেন। চোখ মুখে তার চিন্তার ছাপ। পিছু গেলেন সুমিতা বেগমও। কিন্তু তার মুখে ক্রোধ। চিন্তার ছিটেফোঁটা আপাতত অবশিষ্ট নেই। আনোয়ার সাহেবের পূর্বে মেয়ের কাছে চলে এলেন। স্পষ্ট শব্দে চর বসিয়ে দিয়েছেন মেয়ের গালে। চরের শব্দ এতটাই প্রগাঢ় যে উপস্থিত সকলে শুনতে পেল। আনোয়ার সাহেব তাজ্জব বনে গেলেন। তার পায়ের গতি থেমে গেল মাঝপথে। মেয়েকে গিয়ে ধরতে অবধি পারেননি এখনো। সুমিতা বেগম আবারও হাত তুলবেন যেমন। তন্ময় খুব দ্রুত পায়ে অরুকে নিজের পেছনে টেনে নিয়েছে। অরু ততক্ষণে নিজের গাল ধরে রেখেছে। দু চোখের পাতায় অশ্রু টলটল করছে। ব্যথিত নয়নে মায়ের পানে তাকিয়ে সে মানছে ভুল করেছে। এর জন্য এতগুলো মানুষের সামনে চর মারবে বুঝি? সুমিতা বেগম তন্ময়ের দিক তাকালেন। তন্ময়ের চেহারায় কোনো ভাবান্তর দেখা গেল না। সে খুব দৃঢ় গলায় বলল, এভাবে ওকে মারবেন না চাচি। আমার পছন্দ না। কথাবার্তা যা হবে পরে। এখানে সিন ক্রিয়েট করবেন না। মোস্তফা সাহেব বুক ধরে চেয়ারে বসে পড়েছেন। খু খু শব্দে কেসে উঠলেন। তিনি অবিশ্বাস্য চোখে ছেলের দিক তাকিয়ে বিশ্বাস করতে পারছেন না যা তিনি শুনেছেন এবং যা তার সামনে ঘটছে। হাত কাটার সামান্য চেষ্টা। অতটা গাঢ়তর ভাবে হাতের নলি কাটতে পারেনি। কিছুটা কেটেছে। মূলত ভয় জ্ঞান হারিয়ে ফেলেছিল। রিস্ক থেকে মুক্ত। কলিকে বাড়িতে নেওয়ার পারমিশন দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। রাত 10টার মধ্যে খান বাড়িতে পৌঁছেছে সকলের গাড়ি। মেয়েকে মোজাহিদ সাহেব ধরে ভেতরে নিচ্ছেন। সোজা রুমে গিয়ে শুইয়ে দিয়েছেন। স্ত্রীকে মেয়ের পাশে রেখে বেরিয়ে এসেছেন। ইতোমধ্যে সকলে উপস্থিত বৈঠক ঘরে। এমনকি সুমন সাহেবও।
তিনি যথাসম্ভব নিজেকে আড়াল করে দাঁড়িয়ে এমতাবস্থায় চোখ রাঙিয়ে তার দিক তাকিয়েছেন মোস্তফা সাহেব। সেই চাহনিতে রয়েছে আগুনের ফুলকি। থরথর করে কেঁপে উঠে তিনি ডাকলেন, স্যার। মোস্তফা সাহেব বুকে হাত চেপে আছেন। চোখজোড়া কিছুক্ষণের জন্য বন্ধ করলেন। নিজের তোত্তারা ছেলেকে জিজ্ঞেস করার থেকে উত্তম ম্যানেজারকে জিজ্ঞেস করা। তিনি চোখজোড়া খুলে কোনোরকমে প্রশ্ন করলেন সুমন সাহেবকে, মাহবুব সাহেব যা বলেছেন তা কি সত্য? মাথা নত করে আছেন সুমন সাহেব। ভীত ছোট গলায় জবাব দিলেন, আজ্ঞে জি স্যার। মোস্তফা সাহেব হাঁসফাঁস করে উঠলেন। অরু ফ্রিজ থেকে একটি ঠান্ডা পানির বোতল হাতে সোফায় বসেছে। ঢকঢক শব্দে পানি খেয়ে বোতলটি টেবিলে রাখল। বাবার উদ্দেশ্যে বলল, বিয়েটা আমি করেছি। সুমন সাহেব নন, তন্ময়। চেঁচিয়ে উঠলেন মোস্তফা সাহেব। তিনি দাঁড়িয়ে গিয়েছেন রাগে। ভয়ে অরু কেঁপে নিঃশব্দে কেঁদে উঠেছে। সে আনোয়ার সাহেবের পেছনে দাঁড়িয়ে। আনোয়ার সাহেব বিন্দুমাত্র রেগে নন। আসলে সে রাগবেন নাকি হাসবেন বুঝতে পারছেন না। মানে তিনি রাগান্বিত হবার কোনো কারণ দেখছেন না। তন্ময় ভালো ছেলে, ঘরের ছেলে, নিজের মেয়ের জন্য উত্তম পাত্র যা তিনি স্বপ্নেও পাওয়ার কথা ভাবেননি। সে ছেলে স্বেচ্ছায় তার মেয়ে বিয়ে করেছে। এখন থেকে মেয়ে তার সারা জীবন নিজের কাছে থাকবে। আপন হয়। এটা তো দুঃখের বিষয় নয়, বরং তার মনে হচ্ছে এর থেকে উত্তম কিছু আর হতেই পারে না। হুঁশিয়ার সাহেব শান্ত হওয়ার চেষ্টা করলেন। ঠান্ডা মাথা শুধালেন, এভাবে হুট করে বিয়ে করার মানে কি তন্ময়? পরিবার নেই তোমার? কারো রায় নেবার প্রয়োজন বোধ করলে না? কেন? মুজাহিদ সাহেব নিজেকে চুপ রাখতে পারলেন না। চেঁচিয়ে উঠলেন, আমি তো দেখছি সব দোষ এই মেয়ের। আমি শুনেছি তো, এই মেয়ে ইচ্ছে করে সঙ্গে গিয়েছে তন্ময়ের। ওর মাথা খারাপ করে দিয়ে বিয়ে করে নিয়েছে। আমার মেয়ে কলি এসেই বলেছে এই মেয়ের সম্পর্কে। দুশ্চরিত্রা। এই মেয়েই আমার মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। হতবাক হয়ে পড়েছেন মোস্তফা সাহেব। অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছেন মুজাহিদ সাহেবের দিক। তারপর তাকালেন হুঁশিয়ার সাহেবের দিক, তারপর নিজের স্ত্রীর দিক। এসব কথা তিনি মোটেও শোনার জন্য প্রস্তুত ছিলেন না। হুঁশিয়ার সাহেব শব্দ করে ছেলেকে চুপ থাকতে বললেন। এর মধ্যে যা বলার তা বলে ফেলেছেন মুজাহিদ সাহেব। তন্ময় স্তব্ধ মেরে বসেছিল। এবার উঠে দাঁড়ালো। মুজাহিদ সাহেবের চোখে চোখ রেখে তাকালো। লাল হয়ে চোখের সাদা অংশটুকু। ক্ষিপ্ত মুখশ্রী। মোস্তফা সাহেব ছেলেকে আটকানোর সামান্য প্রচেষ্টা করলেন। পূর্বেই তন্ময় বলে ফেলেছে, আপনি যার সম্পর্কে কথা বলছেন সে আমার স্ত্রী। মুখ সামলে কথা বলবেন। আনোয়ার সাহেব নড়ে উঠলেন। হাতের শক্ত মুষ্টিবদ্ধ ঢিল হলো। আটকে রাখা প্রখর শ্বাস ফেললেন। লাল চোখজোড়া কিছুটা শান্ত হলো। কিন্তু রাগে থরথর করে কাঁপতে শরীর এখনো গরম। অরু বাবার হাত চেপে ধরেছে। নিঃশব্দে কান্নায় ভেঙে পড়েছে সে। মোস্তফা সাহেব উঠে দাঁড়ালেন। শক্ত গলায় বললেন, ভুল আমার হয়েছে। আমাদের পরিবারের বিষয় এখানে তোলা ঠিক হয়নি। ছেলে আমার, ভাতিজিও আমার। তাদের নিয়ে কথা বলার অধিকারও আমার। আমরা নিজেরাই হ্যান্ডেল করে নিব। বাবা, আসছি। নাতির বিয়ে খেতে চলে আসবেন। চলো জয়া। তিনি এক মুহূর্ত দাঁড়াননি। দ্রুত পায়ে বেরিয়ে গেলেন। ছেলের উপর যত রাগ ছিল সব উবে গেল। একরাশ যন্ত্রণা দিয়ে গেল বুকে। নিজের বাড়ির মেয়ে সম্পর্কে এসব কথা তিনি বরখাস্ত করবেন না। ওহি সাহেব তার ভাই আনোয়ার সাহেবের কাঁধে হাত রাখলেন। অরুকে সহ সদর দরজার দিক এগোলেন। হুঁশিয়ার সাহেব উদ্বিগ্ন সুরে মোস্তফা সাহেবকে ডেকে চলেছেন। কাজ হলো না। মুজাহিদ সাহেবও আহাম্মক হয়ে দাঁড়িয়ে রইলেন। জয়া বেগমও আর আশপাশ তাকালেন না। বাবা মায়ের উদ্দেশ্যে কিছু বলে তিনিও বেরিয়ে পড়লেন। প্রকৃতি রুষ্ট হয়ে আছে হয়তো। দ্রিমদ্রিম শব্দে বজ্রপাত হচ্ছে। আকাশ ফেটে বৃষ্টি নামেছে। রাস্তাঘাট ভিজিয়ে দিয়েছে প্রকৃতি উচ্ছ্বসিত। জানালার কাছে বৃষ্টির রেখা। অরু ধ্যান মেরে তাকিয়ে থাকতে চাইল। বাড়ির উদ্দেশ্যে ফিরছে সে আর তন্ময় একই গাড়িতে। আনোয়ার সাহেব তাদের আলাদা যেতে দিয়েছেন মূলত। অবশ্য মুস্তফা সাহেব অমত করেছেন। তবে কে শোনে কার কথা? অরু আর চোখে তন্ময়ের দিক আবারও তাকালো। গতকাল রাত থেকে তন্ময়ের বলা কিছু শব্দ তার হৃদয়ে তীরের ন্যায় চুবেছে। এই রাতে তাকে গভীর গম্ভীর স্বরে জান বলে ডাকল। তখন সে দুনিয়া ভুলে গেল। ভুলে গেল চারপাশ।
এতটুকু জীবনে কখনো এভাবে ডাকতে শোনেনি তন্ময়কে সে। কখনো স্বপ্নেও কল্পনা করেনি তন্ময় এভাবে বলতে পারে। এই এখনো তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে সেই রাতের ঘটনা ভাবতেই। তারপর আজ যেভাবে মায়ের থেকে তাকে রক্ষা করল, তারপর স্ত্রী বলে রুখে দাঁড়ালো। অরুর তখন মনে হলো, বাবার পরে তন্ময় তার দেয়াল, তাকে রক্ষা করার দেয়াল, তার ভালোমন্দ বুঝে নেবার মানুষ। স্বামী স্ত্রীর এই বন্ধন খুব ভালোভাবে অরুকে নাড়িয়ে দিয়েছে। হুট করে তন্ময়ের ফোন বেজে উঠল। তন্ময় কল রিসিভ করে লাউড স্পিকারে দিয়েছে। ওপাশ থেকে হাস্যোজ্জ্বল পুরুষালী কণ্ঠের স্বর ভেসে এলো, দোস্ত, যা শুনলাম সত্যি নাকি? কি শুনেছিস? ভাব কম নে মাম্মা, অবশেষে আমাদের মতো মিঙ্গেল হয়ে গেলি। আচ্ছা, হঠাৎ বিয়ের কারণ কি? কিরে, ভুল হয়ে গেছে নাকি তোর দ্বারা? আমি নিশ্চিত বিজনেস ট্যুরে গিয়ে ফ্রুটস খেতে হাত বাড়িয়েছিলি, বেসামাল হয়ে গেছিলি। তোকে আমি হাড়ে হাড়ে চিনি বেটা। হে হে, দোস্ত। অরু পাশে, লাউড স্পিকার দেওয়া। আম ড্রাইভিং। মাহিনের অনর্গল কথা বন্ধ হয়ে গেল। পরপর কল কেটে গেল। অরু লজ্জায় হতভম্ব। সে দুহাতে মুখ ঢেকে অন্য পাশে ফিরে গেল। ছি। অরু ঠিক জানে তাদের এই বিয়ে এত সহজে মেনে নেওয়া হবে না। তখন রাগের বসে হয়তো মেনে নিয়েছে। নিশ্চিত বর্ষর ঝড় অপেক্ষা করছে বাড়িতে। বাড়িতে পা রাখতেই আসল রূপ বেরোবে সকলের। হয়তো মা আরেকটি চর বসাবেন গালে। চাচু গম্ভীর মুখে অরুকে ডাকবেন সামনে। বকাঝকা করে অরুকে বান্দরবন পাঠিয়ে দিবেন। নয়তো বা বড় মা অভিমানী স্বরে কথা শোনাবেন। চাচি খুব করে রেগে হয়তো বলবেন, এই কাজ কিভাবে করলি বলতো অরু? আমাদের কথা একবার ভাবলি না? তোকে দিয়ে এটা একদম আশা করিনি। তখন অরু জবাব দিতে পারবে না। কেঁদে ভাসিয়ে দিবে শাহজাহান বাড়ি। অবশ্য এখনই তার হাত পা ছড়িয়ে ছিটিয়ে কাঁদতে ইচ্ছে করছে। এই ভয় নিয়ে তো থাকতে পারছে না। ভয়ে সারা শরীর কেঁপে উঠছে খানিকক্ষণ পরপর। এই পরিস্থিতি হাওয়া হয়ে গেলে কেমন হয়? ভ্যানিশ হয়ে যাক। অরু এই থমথমে সিচুয়েশন আর নিতে পারছে না। সকলের গম্ভীর মুখ সহ্য করতে পারছে না। সবাই কেমন করে তাকে শুধু দেখেছে, কথা বলছে না, আদর করে ডাকছে না। কেন? অরু কি এমন করে ফেলল? 5 ঘন্টার জার্নি করে রাত 4টায় গাড়ি বাড়ির সামনে পৌঁছেছে। অরু আসামির ন্যায় মাথা নত করে বেরিয়ে এলো। বাড়িতে প্রবেশ করে এক কোণে দাঁড়িয়ে পড়ল। আর চোখে তন্ময়কেও দেখে নিল। তন্ময় সোফায় বসেছে। তার ভেতর কোনো আতঙ্ক, ভয় কিংবা জোরতার চিহ্ন নেই। অথচ অরু ভয়ে শ্বাস ফেলতে পারছে না। মাথা উঁচু করে বাবা মায়ের মুখের দিক তাকাতে পারছে না। বিশেষ করে বড় চাচু আর বড় মায়ের পানে। একটি বিয়ে পুরো পরিবারকে অপ্রস্তুত সিচুয়েশনে ফেলে দিল। সম্পর্কের দ্বিতীয় প্যাচ বেরোলো। এত বছরের সাধারণ মধুর সম্পর্কের মধ্যে ভিন্ন স্বাদের সম্পর্ক জুড়ে গেল, যার স্বীকারোক্তি দেওয়াটা দুশ্চিন্তা এবং দ্বিধা জড়িত বিষয়। আশ্চর্য! চোখের পলকে আনোয়ার সাহেব নিজের ভাইপোর শ্বশুর হয়ে গেলেন। সুমিতা বেগম শাশুড়ি বনে গেলেন। আহাম্মক মোস্তফা সাহেব ভাতিজির শ্বশুর হয়ে গেলেন। জয়া বেগম শাশুড়ি। সাধারণ সম্পর্কগুলো মুহূর্তে অসাধারণ রূপ নিয়ে ফেলেছে। এই অসাধারণ সম্পর্কের রূপ বুঝে শাহজাহান বাড়ি গুরুজনেরা বড়ই সমস্যায় পড়ে গেলেন। এই মোস্তফা সাহেব অপ্রস্তুত ভঙ্গিতে কেসে উঠেছেন। ভাইয়ের সঙ্গে আনোয়ার সাহেবও কেসে উঠলেন। ওহি সাহেব গলা খাকড়ি দিয়ে অন্য পাশে তাকালেন। জয়া বেগম এবং সুমিতা বেগম নিঃশব্দে চাওয়াচাওয়ি করে নিলেন। পরিবেশ ভীষণ থমথমে এবং অপ্রস্তুত। মনে সকলের হাজারো কথা। কেউই আগ বাড়িয়ে কথাবার্তার শুরুটা করতে পারছেন না। দ্বিধাবোধ করছেন। অবশেষে মোস্তফা সাহেব ছেলের দিক চোখ রাঙিয়ে তাকালেন। তন্ময়ের মুখ ভোঁতা হয়ে আছে। বাবার চোখ রাঙানো অগ্রাহ্য করে বলল, এভাবে বসে থাকব? কিছু বললে বলো। আমি রুমে যাব। ছেলের কথায় মোস্তফা সাহেবের দ্বিধাবোধ পুরোদমে কেটে গেল। গর্জিয়ে উঠলেন রাগী স্বরে, এতবর তাণ্ডব করে আবার গলা বাড়িয়ে কথা বলছো? লজ্জা করছে না তোমার? এই মুখ আমার সামনে এনেছো কিভাবে? ওয়াদা ভঙ্গ করেছ তুমি। ছি! তুমি আমার ছেলে তা তো আমি ভাবতেই পারছি না। আমি যে কিনা কখনো কথার খেলাপ করিনি জীবনে, সেই আমার ছেলে তুমি হলে কি করে? এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। ওহি সাহেব এক গ্লাস পানি খেতে নিয়ে বিষম খেলেন। গলায় পানি আটকে লাগাতার কেশে দম আটকে ফেললেন। বুকে এলোপাতাড়ি থাপড়ালেন।
মোস্তফা সাহেব স্ট্রোক করে বসবেন। তিনি ঠিকভাবে শ্বাস নিতে পারছেন না। বুকে হাত চেপে কম্পিত আঙুল ছেলের পানে তুললেন। ভেঙে ভেঙে কিছু বলতে গিয়েও পারলেন না। অন্যথায় তন্ময় আসলে কথাটি বলতে চায়নি। মুখে চলে এসেছে হুট করে। বলে অবশ্য বেশ হালকা অনুভব করছে। বাবার অবস্থা দেখে তার রাজ্যের ঘুম ভ্যানিশ হয়ে গেল। খুব আরাম করে সোফায় কাতচিত হয়ে বসল। যার যা অভিযোগ শুনবে যেমন। ওহি সাহেব শান্ত হয়েছেন। খুব মোলায়েম সুরে কথা শুরু করলেন, কিছু হয়েছিল? এভাবে হুট করে কি কারণ? তন্ময় দূরে কাঠোকাঠ হয়ে দাঁড়ানো অরুকে দেখে নিল। রাজ্যের বিরক্তি নিয়ে বলল, কি হবে? কিছু হয়নি। কোনো কারণ নেই। বিয়ে করতে ইচ্ছে হলো করে নিলাম। ওহি সাহেব কথা এগোনোর ভাষা হারিয়ে ফেললেন। অন্য বাড়ির মেয়ে বিয়ে করলে না হয় মানা যেত। নিজের বাড়ির ছেলে নিজের বাড়ির মেয়ে বিষয় করেছে। এখানে কি বলবেন বা করবেন বুঝতেই পারছেন না। মোস্তফা সাহেব কিছুটা শান্ত হয়েছেন। তিনি আঙুল তুলে বললেন, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। এই বাড়িতে তোমার কোনো স্থান নেই। ঠিক আছে। তন্ময় উঠে দাঁড়ালো। উচ্চস্বরে বলল, এই উরু ব্যাগ গুছিয়ে নে। মোস্তফা সাহেব চোখ বর্ষর করে দাঁড়িয়ে গেলেন। চেঁচিয়ে বললেন, ও ব্যাগ গোছাবে কেন? আমার বউ আমার সাথে যাবে না। মোস্তফা সাহেব বুকে হাত চেপে সোফায় বসে পড়লেন। চোখ বন্ধ করে ওহি সাহেবের উদ্দেশ্যে বললেন, আল্লাহ গো! এই অসভ্য ছেলেকে আমার সামনে থেকে যেতে বলো। এক্ষুনি। তন্ময় চলে যেতে পা বাড়ালো। মোস্তফা সাহেব দম নেবার অবস্থায় নেই। তবুও ছেলেকে শুনিয়ে আবারও বললেন, এটা কোনো বিয়ে হলো? এই বিয়ে মানা যায় না। অরুর রুমের ট্রান্সফার করা হোক। আজ থেকে অরু নিচের রুমে থাকবে। জয়া ব্যবস্থা করো। আর তুমিও সভ্য ছেলে। 100 হাত দূরে থাকবে ওর থেকে। বাবা ছেলের মধ্যে এই কিসের যুদ্ধ চলছে কেউই বুঝে পেল না। উপস্থিত সবাই অসহায় চোখে দেখে গেল। তন্ময় তোয়াক্কা করল না বাবার কথার। সে উপরে চলে গেল। অরুকে এসে সাবিহা ধরে নিয়ে যাচ্ছে। দীপ্ত চুপচাপ পিছু পিছু গেল তাদের। বুকের ভেতর গুরুম গুরুম করছে। আনন্দে চোখের কোণ ভিজে উঠেছে। চেঁচিয়ে বাড়িঘর মাতিয়ে রাখতে ইচ্ছে করছে। কিন্তু পারছে না ভয়। সবাই গম্ভীর মুখে আছে। নিশ্চয়ই দীপ্তর ব্যাগ পিঠের মধ্যস্থান থাপড়ে লাল করে দিবে। ভীতু দীপ্ত বাপচাচাদের আড়ালে এসে নেচে উঠল। তার দীর্ঘ লাফানোতে ঝাঁকড়া চুলগুলো দুলছে। যেন তারাও খুশিতে নাচছে। বিয়েটা হয়ে গেল। ফু। সত্যি। আমার কথা শোনার মতো মানুষ তো ভাই নয়। ও বিয়েটা সত্যি করে নিল। হুয়াই। আমার বিশ্বাস হচ্ছে না। কিছু কি হয়েছে? সাবিহার প্রশ্নের সম্মুখীন হয়ে অরু থমকে গেল। থমথমে গলায় বলল, কি হবে? কিছু একটা কারণ আছে। না হলে আমার ভাই কথা নড়চড় করার মানুষ নয়। বাবাকে কথা দিয়ে সে নিজেই ভাঙবে এমনটা হতেই পারে না। কুছ তো গারবার হে দীপ্ত, কুছ তো। দীপ্তর চোখমুখে রাজ্যের ঘুম। সে হৈহুল্লোড় করে সাবিহার বিছানায় ঘুমিয়ে পড়েছে। সাবিহাও কিছুক্ষণ কথাবার্তা বলে শুয়ে পড়ল। অরু শুধু বসে রইল। ফজরের আজান দিচ্ছে। তার ঘুম আসছে না। আনমনে তাকিয়ে ভাবতে বসল। হঠাৎ করে জীবনের মোড় ঘুরে গেল অদ্ভুতভাবে। ভাবতেই বড্ড অবাক লাগে সে এখন বিবাহিত। তার পছন্দের মানুষ, তার কাছের মানুষ, যাকে একসময় ভাইয়া বলে পিছু ঘুরে বেড়াতো, সে তার স্বামী। ওই অসাধারণ মানুষটা অরুর। ভাবনায় আসতেই খুব ভালো লাগছে। বুকে একরাশ অনুভূতি ঘুরঘুর করছে। পেট মুচড়ে উঠছে ভেতর থেকে। তবে যতই ভালো লাগা কাজ করুক না কেন, অরু একটু ক্ষিপ্ত তন্ময়ের উপর। সুমিতা বেগম হাঁসফাঁস করছেন। আনোয়ার সাহেব শুধালেন, কি হয়েছে? এই বিয়েটা মানে ভাইয়া খুব করে বলেছিল। এটা কি হয়ে গেল? আনোয়ার সাহেব স্মিথ হাসলেন। স্ত্রীকে ইশারা করলেন পাশে আসতে। সুমিতা বেগম আসলেন। আনোয়ার সাহেবের পাশে বসলেন। আনোয়ার সাহেব মোলায়েম সুরে বললেন, আমাদের একটি মাত্র সন্তান। ধরো, মেয়েটির বিয়ে দিয়ে দিলাম। চলে গেল শ্বশুর বাড়ি। চোখের সামনে থেকে বহুদূর। মাসে একবার হয়তো বছরে একবার দেখতে পাবো। আমাদেরই বা কে দেখবে তখন? এই রাতে হুট করে মেয়েটা চলে আসে। কিভাবে যেন বুঝতে পারে আমার মাথা ব্যথা। বলবে, বাবা মাথাটা একটু মালিশ করে দেই। বাবা তোমার বুকে কি আবারও যন্ত্রণা করছে? সেবার তোমার ভীষণ জ্বর হলো। আমি সহ ভাইয়া তুফানের কারণে আটকে। বাড়িতে কেউ নেই। সবাই ফিল্ম দেখতে বেরিয়েছে।
মেয়েটা একাই তোমাকে দেখবার জন্য বাড়িতে থেকে গেল, সেবা যত্ন করল। হঠাৎ করে তোমার অবস্থা খারাপ। দিশেহারা মেয়েটা আমার সেই তুফানের মধ্যে ছুটে বেরিয়েছে পাশের ক্লিনিকের ডাক্তার ডাকতে। কি সাংঘাতিক তোমার অবস্থা হয়েছিল। চিন্তায় মেয়েটা দুদিন তোমার সাথেই ছিল, সেবা যত্ন করল, এক পা নড়ল না তোমার চারিপাশ থেকে। সেই আমাদের আদুরে মেয়েটা চলে যাবার পর আমাদের কি হতো? এভাবে কেই বা দৌড়ে আসতো? মাথা ব্যথায় পড়ে থাকলেও কেউ মালিশ করে দিবে বলে দৌড়ে আসতো না। কিন্তু দেখ, আল্লাহতালার কি অশেষ রহমত, পরের বাড়িতে যাবার জন্য জন্ম নেওয়া মেয়েটা সারা জীবন বাবার বাড়িতেই থাকবে, পাশে, কাছে, দৈনন্দিনের মতো একসাথেই থাকবো। মৃত্যুর আগ পর্যন্ত মেয়েটা চোখের সামনে থাকবে। এটা কি আনন্দের বিষয় নয় সুমিতা? আবার দেখ, তন্ময়কে ছেলের চোখে দেখে আসলাম। আমার দেখা শ্রেষ্ঠ ছেলে। কোনো কমতি বা খারাপ দিক নেই তার মাঝে। সেই ছেলে আমার একমাত্র মেয়ের জামাই হয়ে গেল, আমাদের মেয়ে জামাই। সম্পর্ক দুটো। হয়তো এই সম্পর্ক শক্ত করে রাখতে পরিশ্রম করতে হবে, আগের থেকে এখন আরো বেশি কেয়ারফুল হতে হবে। তবে দিনশেষে আপন সম্পর্কগুলো চারিপাশে রয়ে গেল না। সুমিতা বেগম কেঁদে উঠলেন, ভেঙে পড়লেন স্বামীর বুকে, খুব করে কাঁদলেন। কাঁদতে দিলেন তাকে আনোয়ার সাহেব। একসময় শান্ত হলেন সুমিতা বেগম। খুব ধীর স্বরে বললেন, আমাকে একদিন বলেছিলেন, আপনি সেই দিনের অপেক্ষায় যেদিন আমি নিজেকে আপনাকে সবকিছু খুলে বলবো। আমি আজ বলতে চাই, আপনি শুনবেন? আনোয়ার সাহেব স্ত্রীর মাথায় হাত বুলিয়ে বললেন, শুনব। ছোট থেকেই অবহেলিত ছিলাম। বাবা মা সবসময় ভাইয়াদের এগিয়ে রাখতেন। ভাইয়ারা সর্বদাই আমাকে অপছন্দ করতেন। আমি সব সময় তাদের ভালোবাসা পাবার জন্য কাতর হয়ে থাকতাম। তারা আমাকে ভালোভাবে দেখতেনই না। আমার বন্ধুবান্ধবদের ভাইয়াগুলোকে দেখতাম, কত সুন্দর ব্যবহার তাদের, খুনসুটি, আদর তাদের চারিপাশে লেপ্টে। সেগুলো দেখে কেঁদে ভাসাতাম। স্বপ্ন দেখতাম আমার ভাইয়া, আমার বাবাও এভাবে আমার মাথায় আদুরে ভাবে হাত রাখবে, মন খুলে কথা বলবে, আমি কেমন আছি জিজ্ঞেস করবে। কিন্তু স্বপ্নগুলো স্বপ্ন রয়ে গেল। আপনার সাথে বিয়ে হলো। এই পরিবারের মানুষ দেখে মুগ্ধ হয়ে গেলাম। যেখানে আমি বড় হয়েছি সেখান থেকে সম্পূর্ণ ভিন্ন পরিবেশ, ভিন্ন ব্যবহার পেলাম। প্রথম এসে ভেবেছিলাম এখানে হয়তো নাটক চলছে, তাই সবাই এমন ভালো ব্যবহার করছে। দিন যেতে থাকলো আমার ভুল ধারণা ভাঙল। এই পরিবারের মানুষগুলো আসলেই সত্যিকারের। খেয়াল করলাম বিয়ের পর ভাইয়াদের ব্যবহারের পরিবর্তন এলো। আমাকে গুরুত্ব দিতে শুরু করলো। আমার যে কি আনন্দ হলো, আপনাকে বোঝাতে পারবো না। অনাকাঙ্ক্ষিত স্বপ্নগুলো চোখের সামনে পূরণ হতে দেখে দিশেহারা হয়ে পড়লাম। ভাইয়েরা যা বলতো করার চেষ্টা করলাম। টাকা দিতে বলতো, দিতাম। অফিসের সম্পর্কে জানতে চাইতো, জানাতাম। সত্যিটা চোখের সামনে থাকতেও তা অগ্রাহ্য করলাম। তাদের ভালোবাসা পাবার জন্য অন্ধ হয়ে গেলাম। মেয়েটাকেও তাদের বাড়িতে পাঠানোর জন্য এক পায়ে রাজি ছিলাম। আমি ভালো মা নই, ভালো স্ত্রী নই। আমি। অঝরে কাঁদতে থাকা সুমিতা বেগমকে জড়িয়ে বুকে নিলেন আনোয়ার সাহেব। সান্ত্বনা স্বরূপ কপালে ঠোঁট ছোঁয়ালেন। তিনি হেসে বললেন, আমার অপেক্ষার অবসান ঘটেছে। মাফ করবেন আমাকে। তুমি অন্যায় করনি সুমিতা। আমি তোমাকে অন্যায় করতে দেইনি। ঠিক এভাবে আগলে রেখেছি। মরার আগ পর্যন্ত আগলে রাখব। তুমি শুধু পাশে থেক। বিয়ের বিষয়টি যেমন ঘটেই নেই। সকলেই নর্মাল। কোনো রিয়েকশন নেই। সাত সকালে ঘুম থেকে উঠে সবাইকে আগের মতো পেল অরু। ব্রেকফাস্টে খেতে বসে সে ভয়ে ভয়ে মায়ের দিক তাকালো। সুমিতা বেগম গম্ভীর মুখে দুধের গ্লাস এগিয়ে দিলেন নিত্যদিনের মতো। অরু একটা নে খাইয়ে নিল সেটা। ভয়ে নাকমুখও কুচকায়নি আজ। পরপর তন্ময় এসে পাশে চেয়ার টেনে বসল। তৈরি হয়ে এসেছে জনাব। খেয়ে অফিস যাবে বোধ হয়। অরু চোরা চোখে তাকেও দেখে নিল। আশ্চর্য। সবাই নর্মাল, শুধু অরু বাদে। কেন? সবাই কি ভুলে গেল তাদের বিয়ের কথা? কালই তো বিয়ে করল তারা। অরু বিবাহিত। ব্যাচেলর নয় আর। এতবর সত্য কেউই গ্রাহ্য করছে না আর। সবাই কি এই বিয়েটা ভুলে যেতে চাইছে? তন্ময়েও। ভয়ে অরুর বুক কেঁপে উঠল। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। রান্নাবান্নার আয়োজন চলছে। প্রতিবেশীদের আনাগোনা দেখা যাচ্ছে। মূলত আজ সাবিহাকে পাত্রপক্ষ দেখতে আসবে। বিকেল দিকে।
মোস্তফা সাহেব দুপুরের আগ দিয়ে মেয়ের কক্ষে আসলেন গম্ভীর মুখে। সাবিহা তখন জোরসর হয়ে বাবার সামনে দাঁড়ালো। মোস্তফা সাহেব চেয়ারে বসলেন। মেয়েকে ইশারা করলেন তার সামনে বসতে। সাবিহা বসল। মোস্তফা সাহেব বললেন, শুনেছ তো তোমার মায়ের থেকে? জি বাবা। তোমার কোনো আপত্তি আছে? সাবিহা চুপ থাকল। বুকটা ফেটে যাচ্ছে তার। তীব্র যন্ত্রণায় ভেতরটা দাউদাউ করে জ্বলছে। তবুও মুখ ফুটে সত্যটা বলার সাহস পাচ্ছে না। কিভাবে বলবে, কোন মুখে বলবে? এভাবেই তন্ময়ের বিষয়টি নিয়ে তার বাবা প্রচণ্ড অস্বস্তিতে। এখন আবার সে যদি এগুলে বলে। সাবিহা বাবার আদুরে মেয়ে হয়ে সত্যটা প্রকাশ করতে পারল না। আর না পারল না বলতে। মাথা নত করে বসে থাকল। মোস্তফা সাহেব বললেন, বিয়ে তো করতে হবে। আর কতদিন? আমাকে পিতার দায়িত্বটা পালন করতে দাও মা। মোস্তফা সাহেব মেয়ের মাথায় হাত রাখলেন। কিছুক্ষণ মাথা বুলিয়ে দিয়ে বেরিয়ে গেলেন। বাবা যেতেই কান্নায় ভেঙে পড়ল সাবিহা। ফুপিয়ে কেঁদে চলেছে নিঃশব্দে। নিঃশব্দ কান্না কষ্ট হাজার গুণ বাড়িয়ে দেয়। যন্ত্রণায় চিৎকার করে কাঁদতে না পারলে সেই কান্নার সমাপ্তি পাওয়া যে বড় মুশকিল। কান্নার এক পর্যায়ে বেশ ক্লান্ত হয়ে পড়ল সাবিহা। ফ্লোরে বসে মাথাটা বিছানায় এলিয়ে দিল। অশ্রুসিক্ত নয়নে সেলফোন হাতে নিল। অয়নের অনেকগুলো মেসেজ এসে আছে। লাস্ট মেসেজটা দেখে সে আবারও ফুপিয়ে উঠেছে। অয়ন একটা লেহেঙ্গার ছবি পাঠিয়েছে। সঙ্গে একটি মেসেজ, মামির সাথে শপিং এসেছি সাবিহা। একটা ব্রাইডাল লেহেঙ্গা দেখলাম। আমার সেটা খুব পছন্দ হয়েছে তোমার জন্য। কিনবো বলে প্রাইস জানতে চাইলাম, শুনবে কত বলল? 45,000। আমার কার্ডে 28,000 আছে। বাবার থেকে চাইলে ব্যাপারটা কেমন না? বিজনেসে প্রফিট করে প্রথমেই এই লেহেঙ্গা কিনবো। আমাদের বিয়েতে তুমি এটাই পরবে কেমন? কান্নায় সাবিহার শ্বাস আটকে যাবার জোগাড়। এই ছেলেটা কি বুঝতে পারছে কোন সিচুয়েশনে আছে তারা? তাদের সামনে সে তো কোনো রাস্তা দেখছে না। তার বাবা এই প্রেম একদম মেনে নিবেন না। কখনো না। ঘণ্টাখানেক বাদে অয়নের কল এলো। সাবিহা ঘুমিয়ে পড়েছিল। চোখ বুজে বিছানায় হাতড়ে সেলফোন হাতে নিল। সেভাবেই কল রিসিভ করল। অয়ন হয়তো বাইরে। যানবাহনের তীব্র শব্দ কানে আসছে। ঘুম পুরোদমে ভেঙে গেল তার। উঠে বসল। প্রশ্ন করল, কোথায় তুমি? অয়ন যেমন প্রচণ্ড বিরক্ত। খুব গম্ভীর স্বরে বলল, পোলাপান জড়ো করছি। কি? কেন? কেন আবার? যে শালা আসছে তোমাকে দেখতে ওর কতবর কলিজা বুকে, ওটার পোস্টমর্টেম করব আজ আমি। মাঝরাস্তায় ধলাইওয়াশ করে ফেরত পাঠিয়ে দিব। কার দিকে নজর দিয়েছে হাড়ে হাড়ে টের পাবে। সাবিহা বাকরুদ্ধ হয়ে গেল। কিছুক্ষণের জন্য নির্বোধে পরিণত হল। সময় নিয়ে ধমকে উঠল, তুমি এক্ষুনি বাড়িতে আসো বেয়াদব। অয়ন মুখ ভতা করে ফেলল। অসহায় সুরে ডাকল, সাবিহা। আর কোনো কথা নেই আমাদের মধ্যে। কল কেটে গেল। অয়ন অন্ধকার মুখে ফোনের স্ক্রিনের দিক তাকিয়ে রইল। সৌভিক তখন পোলাপানদের হাতের স্টিক, লাঠিগুলো হাতিয়ে দেখছে। ভয় দেখাতে এইসব অস্ত্রতেই হবে নাকি আরও লাগবে ভাবছিল। এমতাবস্থায় বন্ধুর নেতিয়ে থাকা মুখশ্রী দেখে নড়েচড়ে উঠল। আন্দাজ সুরে বলল, তুই কি ভাবিকে বলে দিলি? হু। রেগে গেল। তুই কি পাগল? কেন বলতে গেলি? সে এগুলো পছন্দ করবে না এটাই স্বাভাবিক। অয়ন সেলফোন পকেটে ঢুকিয়ে হাতের ইশারায় সবাইকে যেতে বলল। ভোতামুখে পোলাপানগুলো বিদায় হতেই বাইকে চড়ে বসল। পেছনে সৌভিক উঠে বসল। ভেবেচিন্তে বলল, দোস্ত এই দেখাদেখির বিষয়টা কিভাবে থামাবি? আন্টিকে জানাবি? আর জানাবো। সে তো পাত্রপক্ষ আশা নিয়ে বেশ এক্সাইটেড। দেখলাম নিজের সিগনেচার আইটেমগুলো রান্না করে সাবিহাদের বাসায় যাচ্ছে। আহারে। ওদের বাসার সামনে আগুন লাগালে কেমন হয়? নাকি সাবিহাকে তুলে নিয়ে আসবো? নাকি সোজাসাপটা শ্বশুর আব্বার সামনে যাব? নাকি? অয়ন বিষণ্ণ অনুভব করছে। কি করবে বুঝতে পারছে না। সে কি ডিরেক্ট কাজী নিয়ে শাহজাহান বাড়ি চলে যাবে? লতা বেগম 40 বয়সের স্বাস্থ্যবতী মহিলা। লম্বা চৌড়া দেহের গড়নের। অয়নের মুখশ্রীর সঙ্গে বড্ড মিল পাওয়া যায়। টানা ভুরু, উঁচু নাক, পাতলা ঠোঁট, গোলাকৃতি চেহারা। এমনকি ভুরুর উপরের ছোট্ট তিলখানা হুবহু অয়নও পেয়েছে। তিনি সবেমাত্র শাহজাহান বাড়ি ঢুকেছেন। দুহাত ভর্তি খাবার। সাবিহাকে দেখতে আসবে এর থেকে আনন্দের বিষয় যেমন পৃথিবীতে দুটো নেই তার কাছে।
তিনি নিজের রান্না করা আইটেমসগুলো সোজা ডাইনিংয়ে রাখলেন। সোফায় বসে প্রতিবেশীদের সঙ্গে আলোচনায় মগ্ন হলেন। তাদের কানাঘুষা গল্পের মাধ্যমে জানতে পারলেন তন্ময় আর অরুর বিয়ের কথা। বিয়ের বিষয়টি একান্তই গোপন। এখনো শাহজাহান পরিবার সরাসরি কাউকে বলেনি এ বিষয়ে। প্রতিবেশী যারা জানে সবটাই কানাকানি ভাবে। সাহস করে সোজাসাপটা যে কেউ শুধাবে তাও পারছে না। তবে লতা বেগম ভিন্ন। তার আবার শাহজাহান বাড়ির গিন্নিদের সঙ্গে বেশ ভাব। সোজা চলে গেলেন জবেদা বেগমের কাছে। সরাসরি জিজ্ঞেস করবেন। বিয়ের বিষয়টি তার একদম বিশ্বাস হচ্ছে না। এটা কি বিশ্বাস করার মতো বিষয় নাকি? ভদ্রসমাজের বড় বাড়ির দুটো ছেলে মেয়ে কিনা একা একা বিয়ে করে নিল। জবেদা বেগম তখন রান্নায় ব্যস্ত। তাকে সাহায্য করছে মুফতি বেগম। ধীর স্বরে লতা বেগম জিজ্ঞেস করলেন, তন্ময় নাকি অরুকে বিয়ে করে নিয়েছে? এমন প্রশ্নে জবেদা বেগম মুচকি হাসলেন। তিনি কিছু বলবেন এর পূর্বেই মুফতি বেগম মুখ খুললেন। আর বলবেন না। এই বিষয়ে ঝড় তুফান হয়ে গেল বাড়িতে। বিয়েটা গতকাল করেছে। কাজী অফিসে গিয়ে করবে না কেন বলুন? চারপাশ থেকে ছেলেটার উপর যে হারে নজর পড়ছে। আর এদিকে মেয়েটারও রক্ষা নেই। লতা বেগম কিছুই বুঝলেন না। মুফতি বেগমের কথাবার্তা তার মাথার উপর দিয়ে গেল। জবেদা বেগম আঁচলে হাত মুছলেন। চায়ের কাপ লতা বেগমের হাতে দিলেন। দুজন অন্যদিকে হাঁটতে শুরু করলেন। এদিকটায় মানুষজন নেই। নিরিবিলি। চায়ে চুমুক দিচ্ছেন লতা বেগম। প্রত্যাশায় আছেন জবেদা বেগম কিছু বলবেন হয়তো। জবেদা বেগম বললেনও, আপনাকে যে জানাবো তার উপায় ছিল না। ছেলে মেয়ে দুটো না জানিয়ে বিয়ে করে নিয়েছে। এমন বিষয় তো বলার মতো নয়। তা তো অবশ্যই। আমার ছেলেটা অরুর জন্য পাগল। সেই ছোট থেকে। আমরা ভেবে রেখেছিলাম অরু বড় হলে এই বিষয়ে কথা বলবো। কিন্তু ছেলে মানতে নারাজ। না জানিয়েই বিয়ে করে নিল হুট করে। অবশ্য তার দ্বারা এমন কাণ্ড আমরা কেউই প্রত্যাশা করিনি। খুব বুদ্ধিমান ছেলে আমার। সব সময় সবকিছু সামলে নিয়েছে, এখনো সামলাচ্ছে। সে কিভাবে এই কাজ করে বসলো জানা নেই। এখন বিয়েটা তো আর অস্বীকার করা যাবে না। আপনার ভাই এখনো রেগে। তিনি চাচ্ছিলেন না অরু এখনই বিয়ে করেনি। মেয়েটা এখনো ছোট। ইন্টার পাশ করলো সবেমাত্র। ভাইজিকে বড্ড ভালোবাসেন কিনা চাচ্ছিলেন আরও সময় নিয়ে ভাববেন। বিয়েটা হয়ে ভালোই হয়েছে। আমার তো এখন দুটোকে পাশাপাশি দেখতে ইচ্ছে করছে। নিশ্চয়ই খুব মানিয়েছে। জবেদা বেগম হাসলেন। আসলেই দুটোকে মানিয়েছে। তিনি তো চোখ ফেরাতে পারেন না। কতটা সুন্দর দেখায় ছেলেমেয়ে দুটোকে একত্রে তা তিনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। এই তো সকালে অরু তন্ময় একসাথে খেতে বসল। জবেদা বেগম আর চোখে কতবার যে নজর দিলেন, অগণিত। শুধু সে নয়। মোস্তফা সাহেব, আনোয়ার সাহেব খাওয়া বাদ দিয়ে বেশ কয়েকবার তাকিয়েছেন। তাদের বিয়ের কথা সকলেই ভুলে বসেছে, এ বিষয়ে আর মন খারাপ করে বসে থাকতে পারল না অরু। বিবেকবান সে এখন সাবিহার চিন্তায় পাগল প্রায়। এই সকালে তন্ময় তাকে ধমক দিয়েছিল। ধমক খেয়ে অরু তন্ময়ের উপর আরো ক্ষিপ্ত। তবুও সে নিজের অভিমানী মন এবং ক্ষিপ্ত অনুভূতি একপাশে রেখে তন্ময়ের রুমের সামনে হাজির হল। আজ তন্ময় বাসায়। মোস্তফা সাহেব তাকে অফিস যেতে দেয়নি। সাবিহাকে দেখতে আসবে। বড় ভাই হিসেবে তাকে তো থাকতেই হবে। অরু অল্প খানিক দরজা ঠেলে মাথা ঢোকাল। তন্ময় বিছানায় শুয়ে টেলিভিশন দেখছে। খুব সিরিয়াস ভঙ্গিতে তাকিয়ে আছে। টেলিভিশন থেকে খবরের শব্দ আসছে। অরু টিপটিপ মন নিয়ে সেভাবেই দাঁড়িয়ে রইল। ভেতরে যেতে দ্বিধাবোধ করছে মূলত। যাবে নাকি না দ্বিধাগৃত অরুকে আর চোখে তন্ময় দেখে নিয়েছে। মিনিট পাঁচেক হলো তবুও অরু ভেতরে প্রবেশ করছে না দেখে এবার তন্ময় বলল, চেয়ার এগিয়ে দিব। ভরকে অরু পড়ে যেতে গিয়ে নিজেকে সামলাল। ওড়নার কোনা দরজায় লেগে আছে। খেয়াল করেনি। কিছুটা যেতেই পেছনে টান খেল। এ অগোছালো অরুকে তন্ময় এক ধ্যানে দেখছে। খবর থেকে তার নজর সরে গিয়েছে খানিকক্ষণ হয়েছে। লজ্জিত অরু টেনে টুনে ছুটিয়ে নিল ওড়না। ছিঁড়ে যাবার শব্দও শোনা গেল। লজ্জা কাটিয়ে ধীরে সুস্থে ভেতরে আসলো। মিনমিনে সুরে বলল, আমি তো মাত্রই এলাম। দেখলাম তো। অরু ভুরু দুয়ের মাঝে সূক্ষ্ম ভাঁজ নিয়ে বলল, আপনি এমন আরামসে কিভাবে শুয়ে আছেন? কেন? আমার আরামসে শুয়ে থাকা বারণ।
অরু বিরক্ত সুরে বলল, সাবিহা আপু কাঁদছে। তুইও যা মিলেমিশে কান্না কর গিয়ে। আমি কেন কান্না করব? আশ্চর্য! মুহূর্তে তন্ময় শোয়া থেকে উঠে বসল। বিছানা থেকে নেমে অরুর সামনে এলো। লম্বা সে কোমর বেঁকিয়ে অরুর সমান তালে এসে দুগালে ছোট্ট করে চড় মেরে বসল। অরুর তুলতুলে গাল দুটো হালকা লাল হয়ে গেল। আকস্মিক চড়ে সেই কিংকর্তব্য বিমূঢ়। বড় বড় চোখে তন্ময়ের পানে তাকালো। তন্ময় শুধালো, কান্না করার রিজন পেয়েছিস? অরু রেগেমেগে একাকার। নাক ফুলিয়ে বলল, আপনি। রাগান্বিত সে সম্পূর্ণ কথা বলতে পারল না। শব্দ করে চলে গেল। নিস্তব্ধতা কক্ষ জুড়ে। তন্ময় দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালো। বুকে দুহাত পেঁচিয়ে দরজার দিক তাকিয়ে। কিছু একটার অপেক্ষায়, যেমন মিনিট খানিক পর অরুর ছায়ার দেখা মিলল। ধীরে ধীরে সেই পুরোটাই পুনরায় তন্ময়ের রুমের সামনে এসেছে। চিৎকার করে বলল, একটা পাষাণ ভাই আপনি। আপনার ভেতর বিন্দুমাত্র দয়ামায়া কিছুই নেই। তন্ময় গম্ভীর মুখে বলল, সামনে এসে বল। না, এখান থেকেই বলবো। আপনি কিছু কেন করছেন না? হ্যাঁ, ভেতরে আয় বলছি। ভেতরে যাবার সাহস অরু করল না, বরং আরো দূরে সরে দাঁড়ালো। তন্ময় টেলিভিশন অফ করে দিল। বইয়ের সাইডে গিয়ে ব্যস্ত হয়ে পড়ল। শেলফ থেকে একটা বই হাতে নিয়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে অরু পুনরায় দরজার সামনে এলো। তন্ময়ের মনোযোগ না পেয়ে দুপা ভেতরে গেল। গলার স্বর নামিয়ে বলল, সাবিহা আপু এই বিয়েটা করতে চায় না তো? অয়ন ভাইয়া কত ভালো, আপুর জন্য পারফেক্ট। চাচুকে তাদের ব্যাপারে বলবেন না। তন্ময় বইটা রেখে অরুর সামনে দাঁড়ালো। মনোযোগ দিয়ে দেখছে। তীক্ষ্ণ নজরে নজর মেলাতে পারছে না অরু। সে ঘুরিয়ে ফিরিয়ে অন্যদিকে তাকাচ্ছে। কিছুক্ষণ তাকিয়ে তন্ময় বারান্দার দিক চলে গেল। অরু ঠাই দাঁড়িয়ে। জিহ্বা কামড়ে তন্ময়ের পিছু পিছু গেল। রেলিং ঘেঁষে দাঁড়িয়ে তন্ময়। হিমশীতল বাতাস বইছে। ঠান্ডা আবহাওয়া। তন্ময়ের দেখাদেখি অরুও রেলিং ঘেঁষে দাঁড়ালো। এই ঠান্ডা বাতাসে তার চোখ বুজে আসছে। হঠাৎ পেছনে থেকে শ্বাস প্রশ্বাস অনুভব করল। বিচলিত হয়ে চোখ মেলে তাকালো। তন্ময় পাশে নেই, তার পেছনে। ছুঁই ছুঁই হয়ে দাঁড়িয়েছে। তার দুপাশে রেলিং ধরেছে। তন্ময়ের বাম গালের চাপদারির খোঁচা লাগছে তার ডান গালে। দুরু দুরু কাঁপছে অরুর হাত। তোলপাড় শুরু হয়েছে ভেতরে। গলা শুকিয়ে কাঠোকাঠ। তন্ময়ের গলার স্বর নরম এবং নিচু স্তরে, ভাই হিসেবে আমার কর্তব্য আছে। বোনকে সহিসালাম তো এমন কারো হাতে দেয়া, যে তাকে সুখী রাখবে, ভালো রাখবে। আমি চাই ও এমন কাউকে পাক যে ওকে রাজরানী করে রাখবে। আমার বোনকে রাজরানী করতে হলে ওই ব্যক্তিকে আগে রাজা হতে হবে। শক্তিশালী, ক্ষমতাসম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী হতে হবে। তাই অবশ্যই আমার বোনকে পেতে হলে রাজা হয়ে আসতে হবে আমার সামনে। ক্যারে নিয়ে যেতে হবে, আমার সাহায্য ছাড়া। আমি দেখতে চাই অয়ন কতদূর যেতে পারে। এখন তোর মাথায় ঢুকেছে আমার কথা। অরু মাথাটা পাশে ঘোরাতে চাইল। সঙ্গে সঙ্গে চাপদারির খোঁচা খেল গালে গভীরভাবে। শব্দ করে উঠল। সরতে চাইল। তবে তন্ময় সরতে দিল না। সেভাবেই দাঁড়িয়ে থাকলো মূর্তির মতো। একসময় অরু সাবিহা অয়ন সব ভুলে গেল। পেছনে তন্ময় দাঁড়িয়ে শুধু তাই মগজে রয়ে গেল। ড্রয়িং রুমে তাড়াহুড়ো পায়ে দৌড়াচ্ছে অরু। একবার সুমিতা বেগমের পেছনে লোকাচ্ছে তো আরেকবার জয়া বেগমের পেছনে, না হলে মুফতি বেগমের পেছনে। তন্ময় টি শার্ট ট্রাউজার পরে সিঁড়ি বেয়ে নামছে। খুব ধীরে সুস্থে আসছে। তার ডান হাতে নেইল কাটার। শব্দ করছে কাটার দিয়ে। অরু পুনরায় ভনভন করে উঠল মাছিদের মতো। হট্টগোলের কারণে আনোয়ার সাহেবও উপস্থিত হলেন। আজ সকলেই বাড়িতে। তাই এই বেসামাল দৃশ্য এক প্রকার সকলের সামনে অনিচ্ছাকৃত ভাবে চলে এসেছে। জয়া বেগম বিচলিত অরুকে শক্ত করে ধরলেন। শুধালেন, হয়েছে কি? অরু জবাব দেবার পূর্বেই তার সামনে তন্ময় চলে এসেছে। দৌড়ে আনোয়ার সাহেবের পেছনে চলে গেল অরু। গম্ভীর স্বরে তন্ময় ডাকল, এদিকে আয়। না। আনোয়ার সাহেব হাসছেন বাড়ির বাচ্চাদের বাচ্চামিতে। হেসে কারণ জানতে চাইলেন। ঠিক হয়েছে কি? দীপ্ত শব্দ করে হেসে বলল, চাচু আজ অরু আপুর নখ কাটা হবে। অরুর বাহাতের হাতের নখ সামান্য বড়। খুবই সামান্য। সাদা ফোকফকে নখ। অরু প্রত্যেক দিন পরিষ্কার করে রাখে। নেইলপালিশ দিলে দেখতে সুন্দর লাগে কিনা। আশ্চর্যের ব্যাপার হলো, সেই নখের কারণে আজ তন্ময়ের ঘাড় জ্বলছে।
আসলে তখন তন্ময়ের বাহুতে অরু কই মাছের মতো ছোটাছুটি করতে গিয়ে ঘাড়ে খোঁচা দিয়ে ফেলেছে। তৎক্ষণাৎ জায়গাটা লালচে হয়ে গেল। তন্ময় তখনই নেইল কাটার হাতে নিয়েছে। অরুর নখ কাটবে। অরু দিবে না কাটতে। আনোয়ার সাহেব সরে যেতেই তন্ময় এসে হাত চেপে ধরেছে অরুর। তাকে সোফায় বসিয়ে সে পাশে বসল। জয়া বেগম হেসে দুপাশে মাথা দোলালেন। পরপর রান্নাঘরে চলে গেলেন। বাকিরাও আর থাকল না। দীপ্ত সামনে বসে রইল। টানটান উত্তেজনা নিয়ে গভীর ধ্যানমগ্ন হলো তাদের দেখায়। অরু তখনও চোখমুখ অন্ধকার করে আছে। তন্ময় টানটান করে অরুর আঙুল টেনে ধরেছে। নরচর লক্ষ্য করে ধমকে উঠল, নরবিনা, চুপচাপ বস। অরু ভীষণ ব্যস্ত তন্ময়কে দেখল। নিচুস্তর গলায় মিনমিনে সুরে বলল, ধরাধরি করেছে কেন? এখন সব দোষ আমার নখের। তন্ময় যেমন কিছুটা আন্দাজ করে নিয়েছে। সে চোখ তুলে তাকালো। অরু চুপ সে গেল। তন্ময় খুব ছোট স্বরে বলল, কামড় দিলে সমস্যা নেই। দাঁত কাটব না। এরপর আর অরু নড়চড় করল না। থমকে বসে থাকল। তন্ময় আরামসে নখগুলো কেটে চলে গেল। উত্তরায় একটি নতুন কোম্পানি খোলা হয়েছিল 5 মাস পূর্বে। নতুন কোম্পানি। নামডাক তখনও উঠেনি। প্রচণ্ডভাবে শেয়ার হোল্ডারের প্রয়োজন ছিল। অনেককেই ডাকা হলো। অনেক নামকরা বিজনেসম্যান হাজির হলো। তবে শেয়ারের দাম বেশি। এত দামে শেয়ার কিনবে না জানালো। দিশেহারা কোম্পানির একজন মালিক বাধ্যতামূলক শেয়ারের দাম কমিয়েছেন। অয়ন সে সময় নিজের সর্বোচ্চ টাকা দিয়ে শেয়ার কিনে রেখেছে। ৪৮ লাখ টাকার শেয়ার একাই কিনে কোম্পানির সবথেকে শেয়ার হোল্ডারের খেতাব অর্জন করে নিল। অনেক বিজনেসম্যান তাকে বাচ্চা, নির্বোধ, মূর্খ বলেছিল। টাকাগুলো নির্ঘাত চলে যাবে বলে বেট লেগেছে একজন। তবে আশ্চর্যজনকভাবে নতুন কোম্পানি তখন তেমন সাড়া না পেলেও 2 মাসের মাথায় সাড়া পেতে লাগলো। জমিনে পড়ে থাকা থেকে উঠে দাঁড়ালো। 5 মাসের মাথায় কোম্পানির শেয়ারের দাম হুড়মুড়িয়ে বেড়ে গেল। এখন অয়নের ৪৮ লাখ টাকার শেয়ারের দাম উঠেছে ৩ কোটি প্রায়। ব্যাপারটা মাত্রই জেনেছেন অয়নের বাবা সৈকত সাহেব। সেক্রেটারি শারমিন মাত্রই নিউজপেপার দেখিয়েছেন তাকে। নিউজপেপারে বিজনেস রিলেটেড পৃষ্ঠায় ছেলের ছবিসহ হেডলাইন দেখে আহাম্মক হয়ে গেলেন। 6 মাস পূর্বে অয়ন হিউজ পরিমাণে টাকা নিয়েছে তার থেকে। বলেছে অফিস খুলবে। নিজের। সৈকত সাহেব রেগে যান। ছেলেকে প্রত্যাখ্যান করেন। কিন্তু ছেলে কথা শুনবে না। ওয়াদা দেয় সে 5 গুণ বাড়িয়ে টাকা ফেরত দিবে। বিশ্বাস করেননি সৈকত সাহেব। তবুও বাধ্য হয়ে 40 লাখ টাকা দেন ছেলেকে। এদিকে সেক্রেটারি শারমিনের চাহনিতে বিস্ময় ফুটে। সে অবিশ্বাস্য কণ্ঠে বলল, স্যার আপনি জানতেন না? তার মানে কি ছোট স্যারের একার চিন্তাভাবনা এগুলো? সে কিভাবে এত টাকা ইনভেস্ট করার মতো সাহস পেল? 40 লাখ টাকা, যা এখন 2 কোটি। বিশ্বাস করতে পারছি না এখনো। সৈকত সাহেব শুকনো ঠোঁট জোড়া জিহ্বা দ্বারা ভিজালেন। তিনি নিজেও বিশ্বাস করতে পারছেন না। ব্যস্ত পায়ে উঠে দাঁড়ালেন। তার আজকের মিটিংগুলো হোল্ডিং রাখতে বলে বেরিয়ে পড়লেন। মাঝ রাস্তায় ছেলেকে কয়েক কল করলেন। বন্ধ ফোন। বাড়ির সামনাসামনি পৌঁছাতেই অয়নের ফোন থেকে কল ব্যাক এলো। এবং সৈকত সাহেবকে বলতে না দিয়ে সে বলল, বাবা তুমি অফিসে নেই কেন? তুই কোথায়? অফিসে নেই আমি। বাড়ির সামনে। তোমার সাথে কথা আছে। আসছি আমি। থাকো। সৈকত সাহেব নরম সুরে বলতে চাইলেন আয় বাবা। বলতে পারলেন না। ছেলে কল কেটে দিয়েছে। তবুও রাগলেন না। আজ তিনি ছেলেকে নিয়ে গর্ববোধ করছেন। উচ্ছ্বসিত মনে বাড়িতে ঢুকলেন। স্ত্রী নেই। খোঁজ করলেন না স্ত্রীর। সে আরাম করে সোফায় বসে থাকলেন। ছেলের সাথে বিজনেস রিলেটেড কথাবার্তা বলবেন। সেখানে স্ত্রী না থাকলেও চলবে। অয়ন হাওয়ার বেগে এসেছে। 5 মিনিট লাগেনি। তার মানে কতটা সাংঘাতিক মাত্রায় বাইক চালিয়ে এসেছে এই ছেলে, তা বোঝার জন্য আলাদা আর ব্রেইন ব্যবহার করতে হবে না। আরাম ভাব ছেড়ে নড়েচড়ে বসলেন সোজা হয়। অয়ন বাবার সামনে বসেছে। ঘেমে নিয়ে একাকার সে। অস্থির ভঙ্গিতে কয়েকবার হাত ঘড়িতে চোখ বোলালো। সৈকত সাহেব মুগ্ধ নয়নে ছেলেকে দেখে মিষ্টি করে হাসলেন। আজ তিনি ছেলের ক্ষমতা সম্পর্কে জেনেছেন। এই ছেলেই তার বিজনেস উঁচু করে রাখবে। বুক ভরে শ্বাস নিয়ে মুখ খুললেন। কিছু একটা বলতে চাইলেন, পূর্বেই অয়ন উতলা সুরে বলে উঠল, বাবা আমি একজনকে পছন্দ করি।
সৈকত সাহেবের প্রশস্ত হাসির রেখা স্তব্ধ খেয়ে গেল। কয়েকবার পাপড়ি ঝাপটালেন। মুখ খুলবেন পূর্বেই অয়ন বলল, আজ তাকে পাত্রপক্ষ দেখতে আসবে। আমি সেটা হতে দিব না। তুমি এক্ষুনি গিয়ে আমার জন্য তার হাত চাইবে। সৈকত সাহেবের থমকে যাওয়া হাসি এবার বিলুপ্ত হওয়ার পথে। তিনি অবিশ্বাস্য নয়নে আবারও মুখ খুলতে চাইলেন। পূর্বেই অয়ন বলে দিল, আমি সাবিহাকে বিয়ে করতে চাই বাবা। তুমি কি? সাবিহা? কোন সাবিহা? পাশের বাড়ির। সৈকত সাহেব আঁতকে উঠলেন। আর এক সেকেন্ডও বিলম্ব না করে বুক চেপে ধরলেন। তার শ্বাস আটকে এসেছে। এতগুলো আনইনভাইটেড অপ্রত্যাশিত তথ্য হজম করতে পারলেন না। সময় যেন পানির গতিতে চলে যায়। চোখের পলকে দুপুর গড়িয়ে বিকেলে ঠেকেছে প্রকৃতি। সোনালি আলোয় আলোকিত চারপাশ। সাবিহাকে তৈরি হতে বলে গিয়েছিলেন জবেদা বেগম। সুন্দর করে শাড়ি পরতে বলেছিলেন মূলত। রান্নাঘরের কাজ শেষ করে এসে দেখছেন, মেয়ে তার এখনো ফ্লোরে বসে আছে। ঠিক যেভাবে দেখে গিয়েছেন। ভুরুজোড়া কুঁচকে বললেন, কি রে? তৈরি হচ্ছিস না কেন? সাবিহার জবাব নেই। সে একই ভঙ্গিতে বসে। জবেদা বেগম দুপাশে মাথা নাড়ালেন অতিষ্ঠ ভঙ্গিতে। জোর গলায় ডাকলেন, অরু, রুবি। কই তোরা? অরু আর রুবি একত্রেই রয়েছে। দুজন আড়াল হয়ে আছে, কেউই সাবিহাকে তৈরি করতে যেতে চাইছে না। অরু তো কেঁদে নাক লাল কাক ফেলেছে। রুবি ব্যস্ত পায়ে রুমে হাঁটাচলা করছে। সে জানতো না, সাবিহা অয়নের বিষয়টা সবে জেনেছে। জেনে অবাক হয়েছে ভীষণ। সাবিহাকে ভালোভাবে জানে এবং চেনে। এমন মেয়ে নিজের থেকে ছোট এক ছেলেকে মন দিয়ে বসবে, কেই বা ভাবতে পেরেছিল। দুয়েকবার মুখ খুলেছে কিছু বলতে। অবশেষে কিছুই বলতে পারল না। চুপচাপ দেখা ছাড়া কিছুই করার নেই। সাবিহাকে অয়নের সঙ্গে ভেগে যেতে বলতো। তবে সেই ডিসিশন কতটাই ভালো হতো। সে তো তেমন তাদের সম্পর্কের ঘনিষ্ঠতা জানে না। নাক কুঁচকে রুবি বলল, কান্না অফ কর। বড় মা ডাকছে। চল। সাবিহা আপু কান্না করছে। করুক। আমার তার কান্না সহ্য হচ্ছে না। সহ্য না হলে কান আর চোখ বন্ধ করে চল। অরু বিষণ্ণ অনুভব করল। কেউ তাকে সিরিয়াসলি নিচ্ছে না। হয় এই অরু কষ্টে রসমালাই খেতে পারছে না। বাড়ির আনাচকানাচ রসমালাইয়ের ঘ্রাণে মোমো করছে। অথচ কষ্টের কারণে একটা পিস মুখে পুরতে পারেনি এখন অবধি। সেই কষ্টে কান্নার মাত্রা দ্বিগুণ বেড়ে গেল। জবেদা বেগমের তৃতীয় ডাকে দুজনকে এক প্রকার বাধ্য মেয়েদের মতো যেতে হলো। তাদের ধমকের সুরে আদেশ করলেন জবেদা বেগম, সুন্দরভাবে তৈরি করে দে মেয়েটাকে। চলে আসবে তো লোকজন। তাড়াতাড়ি কর। মাথা দোলাল রুবি। অরু বিক্ষিপ্ত মনে সাবিহার পাশে বসেছে। সাবিহার এ অবস্থা কি দেখছে না বড়মা? নাকি সে চোখেই দেখে না? জবেদা বেগমের উপর চরম বিরক্ত অরু। আচ্ছা, সে কি একটা কল দিবে অয়নকে? বলবে কি খুলে সব কিছু? এই সাবিহা সকাল থেকে কিচ্ছুটি খেল না। আড়াল হয়ে কাঁদল। কার জন্য? অবশ্যই অয়নের জন্য। এখন সেই অয়নকে জানাতে হবে না বুঝি? অরু মনে মনে ঠাই করে নিল, আজ সে অয়নকে কল করবে। কিছুক্ষণ পরেই করবে। অয়নকে খুব করে বলবে কিছু করতে। সাবিহা উঠে দাঁড়িয়েছে। চুলগুলো কোনোরকমে হাতে পেঁচিয়ে নিল। পা বাড়ালো ওয়াশরুমের দিক। ফ্রেশ হয়ে এসে বসেছে ড্রেসিং টেবিলের সামনে। রুবি চিরুনি নিয়ে ধীরে সাবিহার চুল আঁচড়ে দিতে সাহায্য করছে। অরু হাতে পেটিকোট আর ব্লাউজ নিয়ে দাঁড়িয়ে। ব্লাউজ কাজ করা। খুব সুন্দর কারচুপির কাজ। এটা জবেদা বেগমের নিজের শাড়ি। মেয়েকে এটাই পরতে বলেছেন। অরু ব্লাউজখানা নিজে পরতে নিয়ে থেমে গেল। এমতাবস্থায় রুমের সামনে হাজির হয়েছেন জবেদা বেগম এবং লতা বেগম। লতা বেগম মূলত সাবিহাকে দেখতে এসেছেন। শাড়িটা তিনিই পরিয়ে দিবেন জানালেন। সাবিহা অস্বস্তি অনুভব করল। লতা বেগমের পানে বেশ করে তাকালো। বুকের ভেতরটা দুরুদুরু কাঁপছে। কাছ থেকে দেখতে পাওয়া অয়নের চেহারার সঙ্গে ভদ্রমহিলার কি মিল! লতা বেগম এসে সাবিহার মুখ উঁচু করে ধরলেন। দেখি দেখি মাশাল্লাহ! কি মিষ্টি! পাত্রপক্ষ এক দেখায় পাগল হয়ে যাবে নির্ঘাত। সাবিহার ভীষণ লজ্জা লাগল। সে চুপচাপ লতা বেগমের ইশারায় দুলল। শাড়ি পরিয়ে ভালোভাবে তাকে দেখল লতা বেগম। ভারী মিষ্টি দেখাচ্ছে। চোখ ফেরানো দায়। সাবিহার বিচলিত আচরণ দেখে অরু লতা বেগমকে টেনে বিছানায় বসালো। খুব ইনিয়ে বিনিয়ে প্রশ্ন করল, অয়ন ভাইয়া কই?
লতা বেগম অশান্ত সুরে বললেন, ছেলেটার যে কি হলো হুট করে। রাত থেকে কেমন করছে। খাচ্ছে না, ঘুমোচ্ছে না। সামনে অনার্সের ফাইনাল। অথচ সে কি যেন নিয়ে মহা ব্যস্ত। ওর সবকিছু আমার মাথার উপর দিয়ে যায় বাবা। অরু পিটপিট নয়নে সাবিহার দিক তাকাচ্ছে। দেখল সাবিহা মন দিয়ে শুনছে। দুষ্টু হেসে সে শুধালো, অয়ন ভাইয়াকে বিয়ে দিবেন না আন্টি? দিব তো। আমার তো একটা মাত্র সন্তান। বিয়ে দিয়ে দিলে দুটো হবে, ভাবছি বিয়েটা দিয়ে বাড়িতে একটা মেয়ে নিয়ে আসবো যত দ্রুত সম্ভব। আমার আর একা একা পড়ে থাকতে ভালো লাগে না। অরু উত্তেজিত হয়ে পড়ল। কণ্ঠ তটস্থ করে বলল, হ্যাঁ বিয়েটা দিয়ে দিন। আশেপাশে চোখ বুলিয়ে দেখুন ভালো মেয়ে আছে। একদম ফুলপরি। ভাবুক হয়ে পড়লেন লতা বেগম। ভেবে বসলেন অরু নিজেকে ইঙ্গিত করে বলছে। তিনি বললেন, তোর তো বিয়ে হয়ে গেছে অরু। অরু স্তব্ধ, বিমূঢ়। আশ্চর্য। সে কি নিজের কথা বলেছে নাকি? লজ্জায় হতভম্ব অরু চুপসে গেল। লতা বেগম উৎসুকভাবে বললেন, তন্ময় কোথায়? ভাইয়া ঘরে। এই ভাইয়া কিসের? ভাইয়া ডাকবি না? তন্ময় বলে ডাকবি। দেখি ডেকে দেখা। এখান থেকে ডেকে। উঠো। ছেলেটা আসুক, কতদিন ধরে দেখি না। পারবো না। রুবি হঠাৎ করে দুষ্টু বনে গিয়েছে। সে হুলস্থুল হয়ে লতা বেগমের সাথী হয়েছে। দুজন মিলে অরুকে হেনস্থা করতে শুরু করলো। বাধ্যতামূলক ডাকতে হবেই হবে, বলে চলেছে। বড়দের সামনে অরু ভীষণ বিষণ্ণ হয়ে পড়ল। ছোট ছোট পায়ে দরজার সামনে দাঁড়ালো। নরম ছোট সুরে ডাকলো, তন্ময় ভাইয়া। সঙ্গে সঙ্গে রুবি অরুর মাথায় গাঁটটি দিয়ে বসল। ভারী গম্ভীর স্বরে বলল, তন্ময় হবে। আমি পারবো না। পারবি। পারবি, ট্রাই কর। অরু মিনমিন ধীর সুরে বলল, আমাকে ছেড়ে দাও রুবি আপু। আগে ডাক, তারপর ছেড়ে দিব। অরু কখনোই তন্ময়কে নাম ধরে ডাকেনি। বড়দের সে সর্বদাই সম্মান করে। তন্ময় তার বড়। বড়দের নিশ্চয়ই সে নাম ধরে ডাকবে না। আকাশ হলে ফাজলামো করে হলেও নাম ধরে ডাকা যেত। কিন্তু তন্ময়, অরু এই লোককে কখনোই নাম ধরে ডাকতে পারবে না। তার দ্বারা অসম্ভব। তবে অসম্ভবকে সম্ভব করাই রুবির কাজ। সে ইচ্ছে মতো অরুকে জ্বালালো। অবশেষে অরু চেঁচিয়ে উঠল, তন্ময়। আশ্চর্যজনকভাবে তন্ময় তখন সিঁড়ির মাথায়। সবেই নামতে নিচ্ছিল নিচে। মোস্তফা সাহেব ডেকেছেন। অরুর গলা ফাটানো ডাক শুধু সে নয়, পাশে উপস্থিত ওহি সাহেবও শুনলেন। তন্ময়ের পা জোড়া অপ্রস্তুত ভাবে সামনে চলে গেল। স্লিপ খেয়ে রেলিং ধরল। প্রায় পড়েই যাচ্ছিল সে। অরু পরপরই তন্ময়কে লক্ষ্য করল। আতঙ্ক মনে পরপর উচ্চ গলায়, ভাইয়া। বলে দিল। সঙ্গে সঙ্গে রুবির গাঁটটাও পড়ল তার মাথায়। সময় 5:55। পিতাপুত্র একত্রে সদর দরজার সামনে পাশাপাশি দাঁড়িয়ে গম্ভীর মুখে। যেমন তাদের থেকে কেউ টাকা পাও না। এক্ষুনি পরিশোধ করতে হবে যেন। না হলে গলা কেটে নিবে। মোস্তফা সাহেব তাচ্ছিল্যের সুরে বললেন, আজকাল প্রতিশ্রুতি দিলেই হয় না, রাখতেও জানতে হয়। আর সবাই তা পারে না। তন্ময়ের জবাব এলো না। মোস্তফা সাহেব তাতে আরো বিরক্ত হলেন। খিটখিটে মেজাজে বললেন, বুকের পাঠা থাকতে হয়। তন্ময় মাথা ঘুরে তাকালো। খুব স্বাভাবিক স্বরে শুধালো, কিছু বললে? মোস্তফা সাহেব ছেলেকে চোখ রাঙালেন। গম্ভীরতা বজায় রেখে পূর্বের ন্যায় দাঁড়ালেন। ওহি সাহেব এবং আনোয়ার সাহেবও পাশেই আছেন। অতিথির আগমনে কোনো ত্রুটি রাখবেন না। এক পর্যায়ে দূর থেকে একটি গাড়ি দেখা গেল। মোস্তফা সাহেব সোজা হয়ে দাঁড়ালেন। গাড়ি কাছাকাছি আসতেই হুট করে ওপর পাশ থেকে আরেকটি গাড়ি চলে এলো। দুটো গাড়ি একত্রে মোস্তফা সাহেবের সামনে থামল। একটি কালো রঙের গাড়ি আর একটি সাদা। চলবে। গল্প, প্রেয়সীর হৃদয় ব্যাকুল। লেখনীতে নাবিলা ইশক। পঞ্চম পর্ব।